কি অর্গান আছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি ব্রাঞ্চ। সিলেবাসটা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে শোনা কম শোনা যায়। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আর একটু জোরে বলার চেষ্টা করছি। আর নবম অধ্যায় হচ্ছে আমাদের ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশন নিয়ে। দশম অধ্যায়টা হচ্ছে পলিটিক্যাল পার্টিস বা রাজনৈতিক দলগুলো নিয়ে। 11তম অধ্যায়টা হচ্ছে আমাদের বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনী যে আইন সেটি নিয়ে। আর 12তম অধ্যায়টা হচ্ছে আমাদের কন্টেম্পোরারি কমিউনিকেশন অ্যান্ড আইসিটি, অর্থাৎ তথ্য প্রযুক্তি বিষয়ক যে অধ্যায়টা আছে সেটা। সিলেবাসটা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে এটা কত বড় সিলেবাস। 13তম অধ্যায় হচ্ছে আমাদের নন ফর্মাল ইনস্টিটিউশন আছে রাষ্ট্রের, যেমন হচ্ছে সিভিল সোসাইটি, প্রেশার গ্রুপ, তারপরে হচ্ছে চাপ সৃষ্টিকারী এনজিওস, এইগুলো নিয়ে হচ্ছে নন ফর্মাল ইনস্টিটিউশন 13 নম্বর অধ্যায়টি। 14 নম্বর অধ্যায় আছে বাংলাদেশে বিশ্বায়ন এবং বাংলাদেশ, গ্লোবালাইজেশন এন্ড বাংলাদেশ। 15তম অধ্যায় হচ্ছে বাংলাদেশের জেন্ডার ইস্যু অ্যান্ড ডেভেলপমেন্ট। আর সর্বশেষ অধ্যায় হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতা যুদ্ধ। তো এই যে 16টা অধ্যায় বাংলাদেশ বিষয়াবলীর, প্রথমত এই অধ্যায়গুলো হচ্ছে অনেক বড় বড় এক একটা অধ্যায়, আর এটার পড়া হচ্ছে অনেক বিশাল। দ্বিতীয়ত হচ্ছে এই যে বাংলাদেশ বিষয়াবলীর লিখিত যে সিলেবাস, এটা যদি আপনি হচ্ছে একটু দেখেন সিলেবাসের দিকে, তাহলে মনে হবে যেন সিলেবাসটা অনেক কঠিন এবং অল্প সময়ে এতগুলো পড়া আমি কিভাবে পড়ব। দ্বিতীয়ত হচ্ছে এগুলো পরে আমি আসলে মনে রাখতে পারবো কিনা। তৃতীয়ত হচ্ছে পরীক্ষায় আসলে আমি কিভাবে উত্তর করব। তো সব মিলিয়ে একটা জটিল অবস্থা। তাহলে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, যেহেতু সিলেবাসটা হচ্ছে একটু কঠিন, সিলেবাসের দিকে তাকিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমাদেরকে প্রথমে আজকের আলোচনায় আমরা যেটা করব প্রথম অংশে, প্রথম পার্টে, সেটা হচ্ছে সিলেবাসটা কঠিন থেকে এটাকে আমরা বুঝে আমরা এটাকে সহজ করব, প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে হচ্ছে সিলেবাসটা যেহেতু অনেক বড়, আমরা এটাকে ক্যাটাগরাইজ করে এটাকে শর্ট করব। থার্ড পার্টে আমরা যেটা করব, পরীক্ষার জন্য আমি আসলে এটা কিভাবে পড়বো এবং সেটা পরে কিভাবে মাথায় রাখবো সেটা দেখাবো। চতুর্থ পার্টে আমি দেখাবো পিএসসির যে মার্কস যে ডিস্ট্রিবিউশন আছে, সাম্প্রতিক প্রশ্নের যে প্যাটার্নগুলো আছে সেটা দেখাবো। একদম সর্বশেষ পার্টে হচ্ছে আমি দেখাবো কিভাবে আসলে বাংলাদেশ বিষয়াবলী আর হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি বা এই যে সিলেবাসগুলো যদি আপনি শেষ করেন, আপনার আরও এক্সট্রা কিভাবে 90 মার্ক, অর্থাৎ আপনি রিটেনে যে 900 মার্কের পরীক্ষা দেন, বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে আপনার 200 মার্ক প্রস্তুতি যদি নেন আপনি, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যদি আপনি 100 মার্কের প্রস্তুতি নেন, এটা আজকে সর্বশেষ পার্টে দেখাবো যে এই 300 মার্কের পাশাপাশি আপনি যদি বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিলেবাসটা কমপ্লিট করেন, তাহলে হচ্ছে আপনার আরও এক্সট্রা 90 মার্ক হচ্ছে আপনি রিটেনে ভালো করতে পারবেন। এই 90 মার্কস হচ্ছে আপনার কাজ করছে না, এই 90 মার্ক হচ্ছে আপনার বাংলা রচনা এবং হচ্ছে ইংরেজি যে রচনা আছে সেটা, এবং সেটা আসলে আপনি এই দুইটা প্রিপারেশনের পাশাপাশি বাংলা রচনা এবং ইংরেজি যে এসে আছে সেই দুইটা আপনি কিভাবে কাভার করে ফেলবেন, যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে, সেটা আমি পঞ্চম পার্টে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে এবার আসি আমাদের প্রথম কাজে আমরা চলে যাই, সেটা হচ্ছে এই যে কঠিন যে সিলেবাসটা আছে এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। বুঝার পর এই সিলেবাসটা আমরা কঠিন থেকে এটাকে আমরা আসলে সহজ করব, যেন এটা বুঝার পর আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বিষয়াবলী যে 200 মার্কের যে সিলেবাস আছে এটা অনেক সহজ। তো প্রথমত আমরা প্রথম অধ্যায়ে আসি। পিএসসির হচ্ছে প্রথম অধ্যায়ে আমাদের বাংলাদেশ বিষয়াবলীতে যে সিলেবাসটা দেওয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। ওখানে হচ্ছে পিএসসির যে সিলেবাস সেটা ইংরেজিতে ছিল, আমি আপনাদের বোঝার সুবিধার্থে সেটাকে বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করেছি এবং বাংলায় সেটার মূল ভাব লেখার চেষ্টা করেছি। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বা জিওগ্রাফি অফ বাংলাদেশ। এখন এই জিওগ্রাফি অফ বাংলাদেশের মধ্যে পিএসসির যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে সে আসলে ইংরেজিতে এই জিওগ্রাফি অফ বাংলাদেশ বলতে কতটুকু বোঝায়, এটার পরিধি কতটুকু, সে একদম স্পেসিফাই করে দিছে, এই যে একদম স্পেসিফাই করে দিছে। তাহলে এটা দ্বারা সে কি স্পেসিফাই করেছে যে বাংলাদেশের যে ভৌগোলিক যে অঞ্চলগুলো রয়েছে, অঞ্চলের মধ্যে যেমন আমরা দেখি যে পাহাড়ি অঞ্চল, তারপরে হাওর অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, তারপরে নদীবাহিত সমভূমি, তারপর হচ্ছে উপকূলীয় অঞ্চল, বদ্বীপ, প্রবালদ্বীপ, মালভূমি, এই যে আমাদের যে ভৌগোলিক যে অঞ্চলটা আছে এই অঞ্চলগুলার মানে বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে আমাকে জানতে হবে প্রথম অধ্যায় থেকে। অর্থাৎ আমার ভৌগোলিক যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোর বৈশিষ্ট্য আমাকে জানতে হবে। এখন এটাকে আসলে এই যে ইংরেজিতে আপনার টপোগ্রাফিক্যাল ফিচার্স বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমার এটা কি জানতে হবে, এই যে আমার যে ভৌগোলিক যে বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে, হাওর অঞ্চল, পাহাড়ি অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, এগুলো হচ্ছে ওভার দি টাইম এগুলো আসলে কিভাবে পরিবর্তিত বা বিকশিত হচ্ছে।
যেমন হচ্ছে ধরেন নদী, এটা আমাদের ভৌগোলিক অঞ্চল, এই নদীর গতিপথ ওভার দি টাইম, সময়ে সময়ে এটা কিভাবে পরিবর্তন হচ্ছে। আমাদের যে সমুদ্র উপকূল আছে, এটা তো একটা অঞ্চল, এটা তো একটা বাংলাদেশের ভৌগোলিক রিজিয়ন, এটা এই উপকূলটা কিভাবে সম্প্রসারণ হচ্ছে, আমাদের ভূমিগুলো ল্যান্ড কিভাবে পুনর্গঠন হচ্ছে, এটা আমাদেরকে, তাইলে হচ্ছে আমার যে প্রথম অধ্যায়টা আছে বিসিএস রিটেন বাংলাদেশ বিষয়গুলির সিলেবাসে, সেই সিলেবাসে আমাকে প্রথম অধ্যায়ে আমাকে তারা দুইটা জিনিস জানতে চায়। একটা হচ্ছে আমাদের যে ভৌগোলিক যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোর আসলে টপোগ্রাফিক্যাল ফিচার্স বা এই অঞ্চলগুলোর আসলে বৈশিষ্ট্য কি। দ্বিতীয়ত আমার কাছে যেটা জানতে চায় সেটা হচ্ছে এই যে আমার ভৌগোলিক অঞ্চল আছে, এই অঞ্চলগুলো ওভার দি টাইম এগুলো আসলে কিভাবে ডেভেলপড হচ্ছে বা এগুলো কিভাবে বিকশিত হচ্ছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখলাম, প্রথম অধ্যায় হচ্ছে দুইটা জিনিস জানতে চাই, আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অঞ্চল, এই অঞ্চলগুলোর বৈশিষ্ট্য, দ্বিতীয়ত হচ্ছে এই অঞ্চলগুলো কিভাবে ওভার দি টাইম পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা যদি একটু প্রশ্ন দেখি প্রথম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসে, তাহলে আমাদের প্রথম অধ্যায়টা আসলে কি কি নিয়ে এটা আরেকটু সহজ হবে। তাহলে বিগত সালে এখানে প্রশ্ন আসছে যে বাংলাদেশের এই যে দেখেন ভৌগোলিক অবস্থানের গুরুত্ব কি, এটার আসলে এই যে আমাদের যে ভৌগোলিক অবস্থান বাংলাদেশ, এটার সুবিধা কি। তারপর হচ্ছে ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান, আমরা হচ্ছে ল্যান্ড, আমাদের যে বাংলাদেশের অবস্থান, ভৌগোলিক অবস্থান, এটার আসলে কৌশলগত যে অবস্থান, এটার ঝুঁকিগুলা কি কি। তারপর তৃতীয়ত যে প্রশ্ন আসছে যে আমাদের এই যে আমাদের ভৌগোলিক অবস্থানের মধ্যে একটা হচ্ছে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের অবস্থানটা কোথায় এবং এটার আসলে গুরুত্ব কি, এটা আসছে পরীক্ষায়। তারপরে পরীক্ষা ধরেন এই যে সেন্ট মার্টিন, এটা আমাদের একটা ভৌগোলিক অঞ্চল, এই সেন্ট মার্টিনের ভৌগোলিক অবস্থানটা, লোকেশনটা এবং হচ্ছে এর গুরুত্ব। তারপরে দেখেন বাংলাদেশের বিভিন্ন যে ভৌগোলিক অঞ্চলের যেমন মধ্যে যেমন এইরকম ভাবে অঞ্চলগুলো হুবহু পরীক্ষায় দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে ধরেন বরেন্দ্রভূমি একটা অঞ্চল, বরেন্দ্রভূমি নিয়ে পরীক্ষায় দিয়েছে যে কোন কোন এরিয়াগুলো নিয়ে হচ্ছে আমাদের এই বরেন্দ্রভূমি অঞ্চলটা। তারপর হচ্ছে ধরেন বদ্বীপ কি এবং বদ্বীপের প্রকারভেদ, বাংলাদেশ কেন বৃহত্তম বদ্বীপ। অর্থাৎ যতগুলো প্রশ্ন আসছে আপনার সবগুলো কিন্তু আমাদের যে জিওগ্রাফিক্যাল যে এরিয়াজ এবং যে রিজিয়ন আছে সেটিকে কেন্দ্র করে। তারপর হচ্ছে বাংলাদেশের নিষ্ক্রিয় বদ্বীপ, তারপরে হচ্ছে আপনার এই যে বাংলাদেশে হচ্ছে বদ্বীপের যে প্রভাব বাংলাদেশের সামাজিক কাঠামোতে, তারপর হচ্ছে প্রবাল দ্বীপ কি, সেন্ট মার্টিন দ্বীপকে কেন প্রবাল, তারপরে হচ্ছে সমুদ্র অর্থনীতি কি, তারপরে বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব। অর্থাৎ আমাদের যে সিলেবাস যেটা পিএসসির প্রথম অধ্যায়, এই সিলেবাস এবং হচ্ছে যে প্রশ্ন, এগুলো থেকে আমাদের স্পষ্ট হচ্ছে প্রথম অধ্যায় থেকে আমাদেরকে যেটা পড়তে হবে, বাংলাদেশের যে ভৌগোলিক অঞ্চলগুলো রয়েছে, পাহাড়ি অঞ্চল বলি, সমতল ভূমি বলি, নদী বলি, সমুদ্র বলি, এই অঞ্চলগুলোর ফিচার আমাদেরকে কাছ থেকে প্রশ্নে জানতে চায়। দ্বিতীয়ত হচ্ছে এই অঞ্চলগুলো ওভার দি টাইম কিভাবে পরিবর্তিত হচ্ছে, বিকশিত হচ্ছে, এটা প্রথম অধ্যায় থেকে পিএসসি আমাদের থেকে জানতে চায়। তাইলে আসলে প্রথম অধ্যায়টা আমাদের জন্য ক্লিয়ার, যে প্রথম অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে এটা আমাদের ভৌগোলিক যে অঞ্চল রয়েছে এটার টপোগ্রাফিক্যাল যে ফিচার বা বৈশিষ্ট্য সেটা নিয়ে থাকবে। এবার হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে পিএসসির সিলেবাসে আছে হচ্ছে আপনার এই যে বাংলাদেশের জনসংখ্যা। তাহলে বাংলাদেশের যদি আমরা বাংলাদেশ বিষয়গুলি সাবজেক্ট আকারে কল্পনা করি, তাহলে প্রথম হচ্ছে আমাদের ল্যান্ড আসে। তাহলে ল্যান্ডের মধ্যে যে বিভিন্ন প্রকারভেদ আছে, যে সমুদ্র পাহাড় এগুলার হচ্ছে ফিচার নিয়ে আসে। তাহলে ল্যান্ডের পরে আমাদের কি আসে, ল্যান্ডের পরে হচ্ছে জনসংখ্যা। তাহলে হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা তারা দিয়েছে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে। তাহলে জনসংখ্যা নিয়ে তারা পিএসসি কি বলেছে, পিএসসি নিয়ে বলেছে যে আমাদের এই যে জনসংখ্যার যে বৈশিষ্ট্য, যে ফিচার, এই ফিচারের মধ্যে তারা দুইটা জিনিস ইনক্লুড করেছে। একটা হচ্ছে আপনার ইথনিক বা জাতিগত বিষয়, আর একটা হচ্ছে যে কালচারাল ডাইভার্সিটি বা হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে বৈচিত্র্য। তো এটা নিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করি যে এখানে কি আসে, আমাদের এই যে জনসংখ্যাগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা, যার মধ্যে জাতিগত, ইথনিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক। এখন ইথনিক এবং সাংস্কৃতিক কি কি আছে বাংলাদেশের এই যে জনসংখ্যার যে প্রথমটা ডেমোগ্রাফিক যে ফিচার, এই ফিচারের মধ্যে আসলে আমাদের জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার হচ্ছে এই যে লিঙ্গ কাঠামো ইত্যাদি সম্পর্কিত দিকগুলো আলোচনা করতে হবে, এবং এই অধ্যায়টাতে আমাদেরকে এটা পড়বো। তাহলে এই যে পিএসসির যে দ্বিতীয় সিলেবাস জনসংখ্যা, জনসংখ্যার হচ্ছে ডেমোগ্রাফিক যে ফিচারটা, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব, বৃদ্ধি, বন্টন, তারপর হচ্ছে লিঙ্গ কাঠামো, এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে তারা বলে দিয়েছে জনসংখ্যার সাথে আমাদেরকে আরো কোন দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ইথনিক জাতিগত, আর একটা হচ্ছে কালচারাল ডাইভার্সিটি। তাহলে জাতিগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বলতে কি বোঝায়, যেমন হচ্ছে আমাদের এখানে বাঙালি, বাংলাদেশি, তারপর হচ্ছে যে এগুলা যে ইথনিক যে ব্যাপারগুলো আছে, যেমন আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এবং এই ইথনিক নৃগোষ্ঠী বা আদিবাসী, বাঙালি, বাংলাদেশি, আমাদের যে কালচারাল যে ডাইভার্সিটি, সাংস্কৃতিক যে বৈচিত্র্য, অর্থাৎ আমাদের ভাষার পার্থক্য বৈচিত্র্য, ধর্মের পার্থক্য বৈচিত্র্য, আমাদের জীবনধারা, আমাদের সংস্কৃতি, তারপর আমাদের ধর্মীয় উৎসব,
অর্থাৎ আমার যে দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় হতে আমাদের যে বাংলাদেশে যে 18 কোটি জনগণ আছে, এই জনগণের আসলে বৈশিষ্ট্যটা বা জনগণের ঘনত্ব বৃদ্ধি, বন্টন, বয়স, লিঙ্গ কাঠামো, আরেকটা হচ্ছে এই যে জনগণের যে ইথনিক বা জাতিগত যে দৃষ্টিকোণ থেকে আদিবাসী, বাংলাদেশি, বাঙালি, এই ব্যাপারগুলো। তৃতীয়ত হচ্ছে আমাদের এই যে ইথনিকের যে ব্যাপারটি আছে, বাংলাদেশি, বাঙালি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের হচ্ছে যে কালচারাল যে ডাইভার্সিটি বা বৈচিত্র্যটা। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমাদেরকে দুইটা জিনিস পড়তে হবে। এক হচ্ছে বাঙালি, পাহাড়ি, আদিবাসী এইসব জনগোষ্ঠী যেমন চাকমা, মারমা, সাঁওতাল, গারো ইত্যাদি, এই জনগোষ্ঠীর যে ইথনিক বা হচ্ছে জাতিগত যে আইডেন্টিটি সেটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য বা কালচারাল ডাইভার্সিটি যেটা আছে, আমাদের ভাষা, পোশাক, ধর্ম, উৎসব, খাদ্যাভ্যাস। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আসলে পিএসসি থেকে কি কি প্রশ্ন আসছে বিগত সালে এটা যদি আমরা দেখি, তাহলে আমাদের আরেকটু স্পষ্ট হবে যে দ্বিতীয় অধ্যায়টি আমি যখন পড়ব সেখানে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো। দেখেন, দ্বিতীয় অধ্যায় থেকে আমার পিএসসিতে বিগত সালে যে প্রশ্ন আসছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বোঝায়, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান। দ্বিতীয়ত আসছে বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সমূহের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ তারা কোন কোন অবস্থায় বসবাস করে, তাদের পারিবারিক কাঠামো কি, তাদের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য কি। তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার পরিচয়, সাঁওতাল, গারো জাতিসত্তার জীবনাধারণ। তারপর হচ্ছে এই যে নরগোষ্ঠী বা জাতি, নেশন, এগুলো কি। তারপরে হচ্ছে বাঙালি একটি সংকর জাতি, বাংলাদেশের জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয়। অর্থাৎ আপনার, আমি যেভাবে আজকের এই স্লাইডটা সাজিয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে পিএসসির প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টা আমি দেখিয়েছি। যে অধ্যায়টা হচ্ছে এই যে ইংরেজিতে ডেমোগ্রাফিক ফিচার, এটার মধ্যে রয়েছে ইথনিক এবং কালচারাল, এবং এটা আসলে এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত এটা আমি দেখিয়েছি। তৃতীয়ত আপনাকে দেখিয়েছি যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে। তাইলে হচ্ছে আমরা যখন এটা তিনটা ভাগে, যখন তিনটা লেয়ারে যখন আমরা দেখছি, তখন আমরা স্পষ্ট হচ্ছি যে এই যে দ্বিতীয় অধ্যায়টা আমি যখন পড়বো তখন আমি আসলে কি কি পড়বো। তাহলে দ্বিতীয় অধ্যায়টা আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আমাদের আসলে এই যে ইথনিক এবং হচ্ছে যে ইথনিক যে ডাইভার্সিটি আছে, জাতিগত যে বৈচিত্র্যতা আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে যদি পড়ি তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি সেটা উত্তর দিতে পারবো। দ্বিতীয় অধ্যায় থেকে এই যে আরো কিছু প্রশ্ন ছিল, যেমন হচ্ছে আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তারপরে হচ্ছে এই যে আমাদের যে বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে কিভাবে মানব সম্পদে রূপান্তর করা যায়, তারপরে হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের জনসংখ্যা রিলেটেড যেগুলো আছে সেগুলো নিয়ে প্রশ্ন আসে। এবার আসি যে আমাদের তৃতীয় অধ্যায়টা কি আছে। তৃতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে। এখন বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে সিলেবাসে তারা স্পষ্ট করে লিখে দিয়েছে যে একদম অতীত থেকে, একদম অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকে একদম বর্তমান পর্যন্ত। তাহলে এখন তৃতীয় অধ্যায়ে আমাদের সেই অতীত ইতিহাস, মানে অ্যানশিয়েন্ট আমলে এই যে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জনপদগুলো ছিল, এই যে রাঢ় অঞ্চল, তারপরে হচ্ছে সমতট, এই অঞ্চলগুলো থেকে শুরু করে তারপরে হচ্ছে আমাদের যে পাল আমল, তারপর হচ্ছে মোগল আমল, তারপরে ব্রিটিশ শাসন, তারপরে হচ্ছে আপনার পাকিস্তানি শাসন, একদম অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই পুরো ইতিহাসটা তারা একটা অধ্যায়ের মধ্যে দিয়ে দিয়েছে। সে অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি। তাহলে এই অধ্যায়টা যেহেতু আমাদের কাছে মনে হচ্ছে যে এত বড় ইতিহাস আমি যদি পড়ি তাহলে মাত্র একটা অধ্যায় কভার হবে, তাহলে আমাদেরকে এত বড় ইতিহাস পড়তে হবে না, কারণ পিএসসি এখানে আরেকটু স্পেসিফাই করে দিচ্ছে। আমরা যদি দেখি, যদি একটু বিগত সালের প্রশ্নটা দেখি তাহলে আমি এই অধ্যায়টা সম্পর্কে আরেকটু স্পেসিফিক হব। তাহলে বাংলাদেশের এই যে ইতিহাসটা ধারাবাহিকভাবে অধ্যয়ন, এটা দ্বিতীয় অধ্যায় বলেছে, এটা মনে হচ্ছে যে অনেক বিশাল, কারণ আমাদের এখানে প্রাচীন যুগ থেকে শুরু করে ঔপনিবেশিক যুগ, পাকিস্তান যুগ, তারপরে স্বাধীন বাংলাদেশ, তাহলে বিশাল। এবং এটার পাশাপাশি হচ্ছে এই যে প্রত্যেকটা যুগে যুগে আমাদের যে সংস্কৃতি কীরকম ছিল, আমাদের ধরেন মুঘল আমলে আমাদের ঐতিহ্য কীরকম ছিল, আমাদের পাকিস্তান আমলে সামাজিক জীবন কী ছিল, আমাদের ধর্ম ভাষার কি ওভার দি টাইম কীভাবে বিকশিত হয়েছে। তো এটা হচ্ছে পুরো অধ্যায়। তো এই অধ্যায় থেকে আসলে আমরা কি পড়বো, এত বিশাল হিস্ট্রি, তাহলে আমরা হচ্ছে যদি বিগত সালের প্রশ্নগুলোর দিকে একটু তাকাই তাহলে আসলে আমরা সহজে অনুধাবন করতে পারবো যে আমরা 3 নম্বর অধ্যায় থেকে আমরা আসলে কি কি পড়বো। তাহলে 3 নম্বর অধ্যায় থেকে পরীক্ষায় কি আসছে, বিশেষ করে হচ্ছে আপনারা আমার এই যে স্লাইডটি আছে, স্লাইডের হচ্ছে এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে যে পিএসসির সিলেবাসে যেই লাইনটা লেখা আছে, এই ইংরেজি লাইনটা। দ্বিতীয়ত হচ্ছে এই লাইনের পাশাপাশি আমি একটা ব্যাখ্যা দিয়েছি, এই ব্যাখ্যাটা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। এই ব্যাখ্যাটা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন তাহলে হচ্ছে আপনি দেখবেন যে এই ব্যাখ্যা থেকেই প্রত্যেকটা প্রশ্ন এসেছে।
তাহলে আপনি প্রথমে অধ্যায়ের নামটা পিএসসি যেটা দিয়েছে ইংরেজিতে সেটা পড়বেন, সেটা দেখে অনেক কঠিন মনে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ব্যাখ্যাটা পড়বেন আপনি সিলেবাসটা বুঝতে পারবেন যে সিলেবাসটা এটা সহজ। তারপরে হচ্ছে যখন এই ব্যাখ্যাটা বুঝবেন তারপরে হচ্ছে দেখবেন যে আপনার এই ব্যাখ্যা থেকে সবগুলো প্রশ্ন আসছে। যেমন হচ্ছে দেখেন বিগত সালে এখানে প্রশ্ন আসছে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিবরণ দাও। তাহলে এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলো দেখেন কি তারা বলে দিয়েছে যে দেখবেন প্রায় পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলিতে আসে যে আসলে এই যে ময়নামতি কিংবা হচ্ছে এই যে মহাস্থানগড় বা এই যে পাহাড়পুর, তারপর হচ্ছে ওয়ারি বটেশ্বর, এগুলো সম্পর্কে পরীক্ষায় দিয়ে বলে যে ওয়ারি বটেশ্বর সম্পর্কে যা জানুন লিখুন। তাহলে এগুলো তো আমাদের সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাহলে আপনি যদি এই ব্যাখ্যাটা দেখেন এবং পিএসসির সিলেবাসটা দেখেন সেখানে কিন্তু তারা বলে দিয়েছে এই যে আমাদের যে ধারাবাহিক যে ইতিহাস আছে একদম এনশিয়েন্ট থেকে মডার্ন পর্যন্ত, এই ধারাবাহিক ইতিহাসটার সময় প্রত্যেকটা যুগের যে সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক জীবন, ধর্ম, ভাষা, সাহিত্য, স্থাপত্য, তাহলে এই যে আমাদের মহাস্থানগড়, পাহাড়পুর, ওয়ারি বটেশ্বর এগুলো কিন্তু এই ব্যাখ্যাটার মধ্যে লেখা আছে। এই যে স্থাপত্য, শিল্পকলা, তারপর হচ্ছে সাহিত্য, তারপরে ধর্ম, ভাষা। তারপর যদি আপনি দ্বিতীয় প্রশ্নটা দেখেন যে আমাদের এই যে জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে বিস্তারিত লিখুন, জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কের গুরুত্ব, তারপরে জাতীয় সংসদ ভবন, তারপর হচ্ছে ধরেন রামসার যে কনভেনশন এটা কি, এবং বাংলাদেশের যে রামসার যে স্থানগুলো আছে এটার বিবরণ। তারপরে এখানে আরো কিছু প্রশ্ন আসে যে বাংলাদেশের এই যে এখান থেকে আরো যেই প্রশ্নগুলো টিকাগুলো মাঝে মাঝে আসে সেটা হচ্ছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর, তারপর হচ্ছে বাউল গান, তারপর হচ্ছে জামদানি, তারপর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। অর্থাৎ অর্থাৎ তৃতীয় অধ্যায়টি যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের এই যে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের যে সংস্কৃতি, তারপর আমাদের যে হচ্ছে ঐতিহ্য, তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে এই যে শিল্পকলা, স্থাপত্য, সাহিত্য, আমাদের এইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং আমরা যদি এই অধ্যায়টা জানি এবং এই রিলেটেড যে প্রশ্নটা আসে সেটা আমরা উত্তর দিতে পারবো। আমাদের এই প্রথম পার্টটি একটু বোরিং এবং হচ্ছে এটি একটু ট্র্যাডিশনাল আলোচনা, কারণ সিলেবাস তো আমাদের দ্বিতীয় পার্ট থেকে আসলে শুরু হবে মূল আলোচনাটা। তাহলে চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারপর হচ্ছে সমাজ, তারপর হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি। এখন এই চতুর্থ যে অধ্যায়টা আছে এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে আপনার এটা হচ্ছে বাংলাদেশের একদম 1971 সালে, অর্থাৎ আপনার পোস্ট 1971-এর পর থেকে আমাদের এই পর্যন্ত 24 সাল পর্যন্ত আমাদের অর্থনৈতিক এবং যে সামাজিক যে উন্নয়ন ধারা, আমাদের সাহিত্য সংস্কৃতির যে বিকাশ, এটা সম্পর্কে জানতে হবে। এখন এই জায়গাতে আসলে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার ইকোনমি অর্থনীতি, আর একটা হচ্ছে সোসাইটি, আর একটা হচ্ছে লিটারেচার, আর একটা হচ্ছে কালচার। তো এই যে বাংলাদেশের যে চতুর্থ অধ্যায়টি আছে অর্থনীতি, এই অধ্যায়টি হচ্ছে বিগত আপনার 15 বছরে যে বিসিএস গুলো হয়েছে এই অধ্যায়টিকে সম্পূর্ণরূপে আসলে দলীয়করণ করা হয়েছে। তাহলে আপনার হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর চতুর্থ যে অধ্যায়টি আছে এই অধ্যায়টিকে কিভাবে দলীয়করণ করা হয়েছে আমি দেখাই। সেটা হচ্ছে দেখেন এই অধ্যায়টিতে যেটা আসে তার আগে একটু আমি বলে নিই যে অধ্যায়ের আসলে সেগমেন্টগুলো কি কি, তারপরে হচ্ছে আমি দলীয়করণে যাচ্ছি। যেমন হচ্ছে সেগমেন্ট হচ্ছে এখানে ইকোনমি, তাহলে ইকোনমি যদি থাকে তাহলে আমার এই অধ্যায় থেকে প্রশ্ন আসার কথা কি সেটাকে দেখে নিই। তাহলে আমার ইকোনমিতে এই অধ্যায় থেকে প্রশ্ন আসার কথা যে এখানে 5 ইয়ার প্ল্যান্স মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপর হচ্ছে যে জিডিপি, জিএনপি, তারপরে এনএনপি এগুলো, তারপর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, তারপর হচ্ছে আমার পভার্টি এলিভিয়েশন অর্থাৎ দারিদ্র বিমোচন। তো এই চতুর্থ অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমার কি আসার কথা, আমার প্রশ্ন আসার কথা হচ্ছে এই যে এগুলো থেকে। তারপর সোসাইটি আমার হচ্ছে এক্সপোর্ট আর্নিং, ডিজিটাল ইকোনমি, আমার হচ্ছে মাইক্রো ফাইন্যান্স, আমার রেমিটেন্স, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন, আমার হচ্ছে মেগা প্রজেক্ট। তারপর হচ্ছে এই অধ্যায়ের মধ্যে আরেকটা অংশ ছিল সোসাইটি, তাহলে সোসাইটি থেকে কি এটা নিয়ে প্রশ্ন আসার কথা। তো এখন প্রশ্ন কি এসেছে আমি একটু আগে দেখাই আপনাদেরকে। অর্থাৎ চতুর্থ অধ্যায় যেটি আছে বাংলাদেশের সিলেবাসে সেই সিলেবাসটা আসলে সম্পূর্ণ দলীয়করণ করে এখানে সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে, সাম্প্রতিক বলতে ধরেন মেগা প্রজেক্ট, যেমন হচ্ছে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এটা নিয়ে ব্যাখ্যা আসছে, তারপর হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,
এই প্রশ্নগুলো আসছে। তো এটাতে হচ্ছে দুইটা জিনিস, এটাতে হচ্ছে যেহেতু আগের বিগত গভর্নমেন্ট ছিল, তার হচ্ছে মূল ন্যারেটিভই ছিল সোসাইটিতে তার উন্নয়ন, যে কারণে পিএসসি থেকে যারা প্রশ্ন করেছেন এই অধ্যায় থেকে সবগুলো হচ্ছে ওই ন্যারেটিভে প্রশ্ন দিয়েছে। এখন 5ই আগস্টের পরে যেহেতু সরকার পতন হয়েছে, এখন তো আর এইগুলো দিবে না যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, এটিকে ব্যাখ্যা করুন, তারপর হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো নিয়ে প্রশ্ন দিবে না। তাহলে এখন যেগুলো নিয়ে প্রশ্ন দিবে সেটা একটু আমি দেখি, আমরা দেখার চেষ্টা করি। এখন হচ্ছে যেটা প্রশ্ন দিবে সেটা হচ্ছে আমাদের করণীয় কি, অর্থাৎ আপনার কাছ থেকে একটা পলিসি জানতে চাবে করণীয় কি। আপনার এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে এই যে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধিতে আমাদের করণীয় কি। এই যে এখানে কৃষি থেকে প্রশ্ন আসবে যে আমাদের কৃষকদের যে কৃষি পণ্য আছে সেটার ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে আমরা কোন কোন ধরনের পলিসি বা কোন কোন ধরনের পদক্ষেপ নিতে পারি। এটা থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখন সেটা আসবে যে বাণিজ্য থেকে, যে আমরা বাণিজ্য ডাইভার্সিফিকেশন কিভাবে করতে পারি, বাণিজ্য গ্রোথ, এটা থেকে যদি প্রশ্ন আসে। এখন পলিসি রিলেটেড প্রশ্ন আসবে শ্রমিক থেকে, যে শ্রমিক এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক সেটা ডেভেলপ করার এবং হচ্ছে শ্রমিকদের যে ন্যায্য মূল্য আছে, বাংলাদেশের যে শ্রমিক লগুলো আছে, আইনগুলো আছে, সেটা প্রয়োগ করে শ্রমিকদের যে অধিকার সেটা রক্ষা করা। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি বিগত প্রশ্নগুলো দেখেন এবং হচ্ছে আপনার 46তম বিসিএস এর আগে যারা হচ্ছে আপনার প্রায় 35 থেকে আপনার 45 পর্যন্ত যারা বিসিএস দিয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন এবং হচ্ছে আপনি যদি বিগত প্রশ্নগুলো দেখেন, তাহলে দেখবেন যে এই ইকোনমি অধ্যায় থেকে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো এবং এই ইকোনমি অধ্যায় থেকে আসলে আপনার 2টা 3টা করে প্রশ্ন আসতো। মানে এই ইকোনমি অধ্যায় একাই হচ্ছে আপনার ধরেন অনেক ক্ষেত্রে দেখা গেছে 50 মার্কস, কখনো দেখা গেছে 60 মার্কস কভার করে ফেলতো। কিন্তু 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে কিন্তু এই অধ্যায় থেকে আপনার এই যে মানে দলীয়করণ রিলেটেড যেই প্রশ্নগুলো আসতো, যে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, তারপরে হচ্ছে সরকার উন্নয়ন বা মেগা প্রজেক্টগুলো, এগুলো থেকে প্রশ্ন আসবে না। তো যে কারণে আপনাকে এই অধ্যায় থেকে আপনি যখন পড়বেন, এই অধ্যায় থেকে আপনাকে স্পেসিফিক এই বিষয়গুলো পড়তে হবে, যেগুলো আমি আসলে স্লাইডে দিয়ে দিয়েছি, পরে আপনারা দেখে নিতে পারবেন। এই যে এগুলো এখানে লেখা আছে। অর্থাৎ এই অধ্যায়ের সামারিটা হচ্ছে, আমার এই অধ্যায়ে আগে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো এবং হচ্ছে এই অধ্যায়ের জন্য আপনার হচ্ছে এই যে আমাদের অর্থনৈতিক সমীক্ষা, আমাদের বাজেট, তারপর হচ্ছে আমাদের মানে যত পরিমাণ ডাটা আছে অর্থ উন্নয়নের, এই ডাটাগুলো মুখস্থ করা লাগতো। কিন্তু এখন সরকার পরিবর্তনের পরে এই অধ্যায় থেকে আপনাদেরকে ভেরি স্পেসিফিক থাকতে হবে, চতুর্থ অধ্যায় থেকে, এবং এটা থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকবেই, কিন্তু সেই প্রশ্নটা থাকবে পলিসি রিলেটেড, অর্থাৎ আমার বাণিজ্য রিলেটেড, আমার কৃষি রিলেটেড, আমার শ্রমিক রিলেটেড, আমার রেমিটেন্স রিলেটেড, এই ধরনের প্রশ্ন থাকবে। তাহলে এই অধ্যায়টা সম্পর্কে একটু কেয়ারফুল থাকতে হবে এবং পলিসি মেকিং রিলেটেড প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পড়তে হবে। এবার হচ্ছে আমরা পঞ্চম অধ্যায়ে যাই। পঞ্চম অধ্যায় হচ্ছে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি। তো বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি এটা হচ্ছে আপনার দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও আপনার বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ আছে এবং বাংলাদেশ বিষয়গুলিতে আছে। তো এইটার সিলেবাস একদম খুবই শর্ট আকারে। এটা থেকে আসলে কি আসে, পিএসসির যে ইংরেজিটা সেটা হচ্ছে আপনারা পড়বেন এবং এটার যে ব্যাখ্যাটা হচ্ছে বাংলাদেশের এই যে পরিবেশগত যে সমস্যাগুলো আছে, তারপর হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, তারপরে হচ্ছে আমাদের পরিবেশ রক্ষার টেকসই নীতি বা যে পলিসি, এগুলো আসলে এই অধ্যায় থেকে শিখতে হবে। তাহলে এই অধ্যায় থেকে আমি যদি বিগত সালের যদি প্রশ্ন দেখার আগে এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে, তাহলে আমার 3টা জিনিস এখানে পড়তে হবে। একটা হচ্ছে আমার পরিবেশগত সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আর একটা হচ্ছে পরিবেশ রক্ষার টেকসই। তাহলে আমি যদি সেগমেন্ট আকারে দেখি, পিএসসির যে সিলেবাস সেটা হচ্ছে পরিবেশ ও প্রকৃতি, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার থেকে আমার কি কি পড়তে হবে, যেমন বাংলাদেশের যে ভূপ্রকৃতি আছে, অর্থাৎ পাহাড়, সমভূমি, নদী, উপকূল। বাংলাদেশের যে জলবায়ু, এখানে হচ্ছে এই যে ঘূর্ণিঝড়, বন্যা, খরা। তারপর হচ্ছে বাংলাদেশের এই যে মাটি, বন, পানি, প্রাণী বৈচিত্র্য, অর্থাৎ পরিবেশ রিলেটেড যত কিছু আছে এটা এই অধ্যায়ের মধ্যে তারা অন্তর্ভুক্ত করেছে। নদী ব্যবস্থা, বদ্বীপ, প্রাকৃতিক সম্পদের মধ্যে গ্যাস, কয়লা, মাছ, কৃষি সম্পদ। তারপরে হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে এখানে পরিবেশের যে আমাদের চ্যালেঞ্জগুলো রয়েছে, এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই চ্যালেঞ্জ থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এই যে পলিসি মেকিং রিলেটেড যেটা আসে এই চ্যালেঞ্জেস থেকে, যে বলে যে বাংলাদেশের এখানে চ্যালেঞ্জগুলো কি কি এবং এটা উত্তরণের উপায়। এই যে বন উজাড় এবং জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি হচ্ছে, এটাকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে। দ্বিতীয়ত হচ্ছে যে নদী দূষণ রোধ করার উপায়, বায়ু দূষণ রোধ করার উপায়, শব্দ দূষণ রোধ করার উপায়, এখানে আসলে পলিসি আকারে প্রশ্ন আসে পরিবেশ থেকে। তারপরে এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি কি, তারপর হচ্ছে এই যে নগরায়ন বা শিল্পায়নের যে নেতিবাচক যে প্রভাবগুলো, ভূমি অবক্ষয় বা ল্যান্ড ডিগ্রেডেশন, প্লাস্টিক দূষণ, তারপরে হচ্ছে ভূগর্ভস্থ যে পানির দূষণ। তারপরে এখানে এই
টপিকের মধ্যে আরেকটা ছিল যে আমার এখানে প্রসপেক্টস বা সম্ভাবনা। বাংলাদেশের পরিবেশও ইয়ার মধ্যে তিনটা ছিল, একটা হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড নেচার, আরেকটা হচ্ছে চ্যালেঞ্জেস, আরেকটা হচ্ছে প্রসপেক্টস। আমি কিন্তু বারবার বলছি পিএসসির যে সিলেবাসের মধ্যে ইংরেজিতে যে লাইনগুলো আছে এই লাইনগুলো আপনারা খুব ভালো করে পড়বেন, কারণ এখানে লাইনগুলোতে সেগমেন্ট করে ভাগ করে দেওয়া আছে। যেমন একটা ভাগ হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড নেচার, আরেকটা ভাগ হচ্ছে আপনার চ্যালেঞ্জেস, আরেকটা হচ্ছে প্রসপেক্টস। তাহলে এই যে তিনটা ভাগ আছে, তিনটা ভাগকে আপনারা যদি না বুঝেন তাহলে আমি কিন্তু আসলে ব্যাখ্যা আকারে এই বাংলাটার মধ্যে বলে দিয়েছি, এবং বলে দেওয়ার পরে এই যে পরিবেশগত সমস্যা এটার মধ্যে কি কি সেগমেন্ট আপনি পড়বেন এটাও কিন্তু এখানে বলে দিয়েছি। তারপর হচ্ছে জলবায়ু, তারপর হচ্ছে যে চ্যালেঞ্জেসগুলো কি কি সেগুলো আমি বলে দিয়েছি। তারপর এই যে প্রসপেক্ট বা সম্ভাবনা, এখানে সম্ভাবনা হচ্ছে পরিবেশ রিলেটেড, এই যে আপনার সবুজ অর্থনীতি, তারপর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, তারপর হচ্ছে ম্যানগ্রোভ সংরক্ষণ, ব্লু ইকোনমি, ইকো ট্যুরিজম, এসডিজি। তো এখন যদি পরীক্ষায় আসে এখান থেকে এই পরিবেশ থেকে দুইটা থেকে পরীক্ষা আসবে, একটা হচ্ছে চ্যালেঞ্জেস থেকে আর একটা হচ্ছে সম্ভাবনা থেকে। চ্যালেঞ্জেসগুলো কি কি, যে এখানে পলিসি মেকিং প্রশ্নটা থাকবে যে বন উজাড় প্রতিরোধের উপায়গুলো লিখুন, তারপর ধরেন নদী দূষণের কারণ এবং এটার প্রতিকার করার উপায়, তারপরে হচ্ছে আপনার এই যে বাংলাদেশের শিল্পায়নের নেতিবাচক প্রভাব এবং এটা থেকে পরিবেশকে রক্ষা করার উপায়, এই ধরনের পলিসি মেকিং প্রশ্নটা এখানে থাকবে। আর এখান থেকে যেটা থাকে সম্ভাবনা থেকে, এটা হচ্ছে বাংলাদেশের সবুজ অর্থনীতি নিয়ে, তারপরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে, তারপরে হচ্ছে ব্লু ইকোনমি নিয়ে, এগুলো নিয়ে হচ্ছে টিকা আকারে প্রশ্ন থাকে। আমরা হচ্ছে এগুলা সেকেন্ড পার্টে যখন আলোচনা করব তখন আপনাদেরকে আরো ক্লিয়ার হবে। এই পার্টে আমাদের মূল আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আমরা এই যে পিএসসির যে সিলেবাসটা সেটা বোঝার চেষ্টা করতেছি যে আসলে প্রশ্নটা পিএসসি কোথায় থেকে দিচ্ছে। তারপর আপনি যদি এই যে বিগত সালের প্রশ্নগুলো দেখেন, এই অধ্যায় থেকে পরিবেশ অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসছে সেগুলো হচ্ছে বেশিরভাগই পলিসি রিলেটেড, এই যে পরিবেশগত অবক্ষয়ের মূল কারণ এবং তো অবক্ষয় রোধে করণীয়। তারপর হচ্ছে যে পলিথিন ও প্লাস্টিক পরিবেশের কি ধরনের ক্ষতি করে, এই ক্ষতি কমানোর জন্য আমাদের করণীয় পলিসি জানতে চেয়েছে। তারপর এই যে নদী দূষণের কারণ কি, এটার প্রতিকার কি, পলিসি জানতে চেয়েছে। তারপর দেখেন দুর্যোগ থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে এখান থেকে, যে দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনার চক্রের ধাপ এবং দুর্যোগ মোকাবেলার কৌশলগুলো কি বা করণীয় কি। তারপর জলবায়ু থেকে দেখেন যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপর যে সকল বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তাদের বিবরণ দেন এবং সেটা প্রতিকার থেকে উপায়। অর্থাৎ আমি বারবার বলার চেষ্টা করছি যে আমার পিএসসির যে সিলেবাসটা দেওয়া আছে সেটার ইংরেজিতে যেই সিলেবাসটা দেওয়া আছে সেটা আমি পড়বো, ওইটাকে সেগমেন্ট আকারে ভাগ করব। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি ব্যাখ্যা আকারে যেটা দিয়েছি ব্যাখ্যাটা আমি পড়বো, পড়ার পরে বিগত প্রশ্নগুলো দেখার পরেই আমি বুঝতে পারবো যে এখান থেকে আসলে কি কি প্রশ্ন দেয়। এবার হচ্ছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস। এই ন্যাচারাল রিসোর্সে পিএসসি এখানে মাত্র ছোট্ট একটা লাইন সে লিখেছে। অর্থাৎ এটার মধ্যে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, যেমন প্রাকৃতিক সম্পদ মাটি, পানি, গ্যাস, কয়লা, তারপরে কৃষি জমি, সূর্য শক্তি, এগুলোর দুইটা জিনিস সে জানতে চেয়েছে। একটা হচ্ছে আপনার খেয়াল করবেন এই যে টেকসই ব্যবহার, সাস্টেইনেবল হারনেসিং, এই অধ্যায় থেকে আপনাকে সে দুইটা জিনিস আপনাকে এখান থেকে শিখতে বলেছে এবং সে প্রশ্ন দিচ্ছে কিন্তু এই দুইটা অধ্যায় থেকে, দুইটা সেগমেন্ট থেকে। তাইলে আমার বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ থেকে সে যেটা সিলেবাসটা দিয়েছে সেখানে একটা বলেছে সাস্টেইনেবল হারনেসিং, আরেকটা বলেছে হচ্ছে এই যে আমাদের প্রাকৃতিক যে খনিজগুলো রয়েছে এটার ম্যানেজমেন্ট। তাইলে আমরা একটু দেখি যে এখানে সাস্টেইনেবল হারনেসিং এবং বিগত সালে আপনি যদি প্রশ্নগুলো দেখেন যে বাংলাদেশের বনজ সম্পদ বলতে কি বুঝায়, বাংলাদেশের বনভূমি ও বনজ সম্পদ রক্ষা করার উপায়গুলো লিখুন, অর্থাৎ পলিসি জানতে চেয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সম্পদের বিবরণ, গ্যাসের ব্যবহার ও গুরুত্ব, একই প্রশ্ন রিপিটেটিভ হয়েছে। গ্যাস সম্পদের সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস নিয়ে 3টা প্রশ্ন এসেছে রিপিটেটিভ, বনজ সম্পদ নিয়ে 2টা প্রশ্ন এসেছে। তারপরে এখান থেকে অন্যান্য যে প্রশ্নগুলো এসেছে, নবায়নযোগ্য অনবায়নযোগ্য সম্পদের পার্থক্য, খনিজ সম্পদ ও শক্তি সম্পদের পার্থক্য, বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবহারের ক্ষেত্রে সমস্যা সম্ভাবনা, জ্বালানি সংকট মোকাবেলা। তাইলে আমার হচ্ছে এই যে এটা খুবই ছোট অধ্যায়, এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে আবার মাঝে মাঝে আসে না। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাকে 2টা জিনিস, এটা হচ্ছে সাস্টেইনেবল হারনেসিং, মানে হচ্ছে আমার এটাকে টেকসইভাবে আমি কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমি
গ্যাস ব্যবহার করব আজকে, কিন্তু এটা এমনভাবে ব্যবহার করব না যেন আমি আগামীকাল আর গ্যাস না পাই। তাইলে এটাকে আমাকে সাস্টেনেবল বা টেকসই হয়ে এটাকে ব্যবহার করতে হবে, যাতে আজকে ব্যবহারের পরেও আগামীকালও এটা টেকসই বা সাস্টেনেবল থাকে। দ্বিতীয়ত এটাকে আমাকে ম্যানেজমেন্ট। তাহলে এই দুইটা সেগমেন্ট থেকে এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাই। এটা আজকের আলোচনাটা অনেক মানে অধ্যায়গুলো শেষ না হওয়া পর্যন্ত আলোচনাটা একটু কঠিন মনে হবে। আমরা আজকে যেটা চেষ্টা করতেছি এখন প্রথম ধাপে, সেটা হচ্ছে অধ্যায়গুলো পিএসসি কিভাবে বর্ণনা করেছে সেটা বোঝার চেষ্টা করছি। দ্বিতীয়ত কি কি প্রশ্ন আসে এবং পরবর্তীতে আমি এই অধ্যায় থেকে কি কি পড়বো সেটা একটু জানার চেষ্টা করছি। তারপরে যে সপ্তম অধ্যায় হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন বা সংবিধান। এই অধ্যায়টা হচ্ছে বিগত সালে দেখা গেছে এই অধ্যায়টা পড়ার জন্য আমাদেরকে স্বতন্ত্র করে বই পড়তে হয়েছে বাংলাদেশের সংবিধান নিয়ে। তো এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন আসছে, যেহেতু আমি বলার চেষ্টা করেছি, আপনারা যদি জানেন বিগত 15 বছরে যেহেতু এটা একটা ফেসিবাদী কাঠামোর মধ্যে ছিল, আমাদের একদম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ইউজিসির যে সিলেবাস ছিল, যেমন আমি নিজে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে ছিলাম, এগুলো আমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সব সিলেবাস, এবং সরকারকে ক্রিটিক করা যায়, রাষ্ট্রকে ক্রিটিক করা যায়, এই ধরনের সিলেবাস হচ্ছে এই ধরনের টপিক ইউজিসি থেকে যেই সিলেবাস প্রণয়ন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে সেগুলো ছিল না। এবং বিসিএস এ যে কাজটা করেছে, তাদের যে ন্যারেটিভ আছে এটা বাংলাদেশ বিষয়াবলীর মাধ্যমে, এটা হচ্ছে পিএসসি দলীয়করণের মাধ্যমে বাংলাদেশ বিষয়াবলীর মাধ্যমে তাদের এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করেছে। তো এখন এই যে সংবিধান, দুইটা জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে আমি দেখিয়েছি যে ওই যে অর্থনীতি অধ্যায়ে সেখানে মূল প্রশ্ন না এসে, পলিসি প্রশ্ন না এসে, সেখানে মেগা প্রজেক্টগুলো নিয়ে প্রশ্ন এসেছে, সেখানে ওই যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেগুলো নিয়ে প্রশ্ন এসেছে, সেখানে হচ্ছে আমাদের রিপোর্ট, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, প্রতি বছর যে ডাটার যে অগ্রগতি, এগুলোর একটা আধিক্য ছিল। তারপরে বাংলাদেশ সংবিধানের ক্ষেত্রে একই অবস্থা। বাংলাদেশের সংবিধানে হচ্ছে আপনি জানেন যে বর্তমানে 5 আগস্টের পরে যেহেতু সংবিধান সংস্কার কমিটি হয়েছে, যে কারণে সংবিধান সংস্কার কমিটি থেকে পরবর্তীতে হচ্ছে আপনার যেই সংবিধান নিয়ে সংবিধান সংস্কার একটা কমিটি হয়েছে আমার, এই সংবিধান সংস্কার কমিটি তারা সংবিধানের আগের সংবিধানের কি কি ত্রুটি ছিল সেটাকে তারা আইডেন্টিফাই করেছে। দ্বিতীয়ত হচ্ছে তারা নতুন এই সংবিধানটাতে কি কি সংশোধনী বা কি কি সংস্কার প্রয়োজন সেটা তারা উল্লেখ করেছে, এবং সাংবিধানিক এই সংস্কারগুলোকে তারা জুলাই সনদে নিয়ে এসেছে। তাহলে আমার আগের কনস্টিটিউশন যেটা আছে, আগের কনস্টিটিউশন থেকে যে প্রশ্নগুলো আসতো, এই প্রশ্নগুলো কিন্তু এখন আর সামনের বিসিএস এ আসবে না। দেখেন এখানে আগের সংবিধানে এখানে কি বলা আছে, আমাদের এই যে টপিকটা আছে, এই টপিকটা কিন্তু আসলে এটা পরিবর্তন হয় নাই, রেখে দিয়েছে বাংলাদেশের সংবিধানের হচ্ছে যে প্রিএম্বল, প্রস্তাবনা, তারপরে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, ডিরেক্টিভ প্রিন্সিপলস, তারপর হচ্ছে সংবিধানের যে সংশোধনী সমূহ। তো এই অধ্যায় থেকে আপনার এই যে সংবিধানের যে প্রস্তাবনা, এটা আসলে ইরিলেভেন্ট হয়ে গিয়েছে, এটা আপনাকে পড়তে হবে না। তারপরে হচ্ছে এই যে সংবিধানের যে ফিচারগুলো, এই কারেন্ট 72 সংবিধানের, এটাও আসলে ইরেলেভেন্ট হয়ে গেছে, এটাও আপনাকে পড়তে হবে না। রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, এটাও আপনাকে পড়তে হবে না, অর্থাৎ এই যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে মূলনীতিগুলো ছিল, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারবার পরীক্ষা এসেছে, কিন্তু এখন আপনার পড়তে হবে না, কারণ সংবিধান সংস্কার যে কমিশন রয়েছে তারা কিন্তু এগুলোতে সবগুলোতে পরিবর্তন নিয়ে আসছে, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপর হচ্ছে সংবিধানের একদম বেসিক স্ট্রাকচার যেটা আছে, কাঠামোগত পরিবর্তন নিয়ে আসছে। তাহলে আপনাকে এখন আগের এই চ্যাপ্টার থেকে বিগত সালের যে প্রশ্ন এসেছে সেগুলো আপনাকে রিপিট করে পড়তে হবে না। আপনাকে যেটা পড়তে হবে এটা হচ্ছে রেলিভেন্ট কি কি আছে। তাহলে এই অধ্যায় থেকে আমার রেলিভেন্ট যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনের এই চ্যাপ্টারের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে 2 লাইনের যে সিলেবাসটা সে দিয়েছে, এখানে আমার এগুলো পড়তে হচ্ছে না, প্রিএম্বল পড়তে হচ্ছে না, ফিচার্স পড়তে হচ্ছে না, আমার এই যে প্রিন্সিপালস বা মূলনীতি পড়তে হচ্ছে না। কিন্তু আমার এই অধ্যায় থেকে রেলিভেন্ট আছে যেটা, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধানের যে সংশোধনীগুলো হয়েছে এটা রেলিভেন্ট আছে, আমাকে এই অধ্যায় থেকে সংশোধনীগুলো পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে এই অধ্যায় থেকে যদি সংবিধান থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে হচ্ছে আমার যেটা রেলিভেন্ট আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধানের সংশোধনী, এটা পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে সংস্কার এবং বর্তমানের যে প্রাসঙ্গিকতা কোনগুলো আছে সেগুলো পড়তে হবে। সেটা হচ্ছে আমি প্রাসঙ্গিকতাগুলো দেখিয়ে দিয়েছি, ক্লাস যখন নিব তখন আমি বিস্তারিত বলবো। যেমন হচ্ছে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে এগুলোর পর্যালোচনা নিয়ে প্রশ্ন আসতে পারে। যেমন সুপারিশগুলোর মধ্যে দেখবেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে, এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আসলে কার্যাবলী কি, ফাংশনস কি, গুরুত্ব কি, এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। বা পিআর পদ্ধতি, এটা হচ্ছে নতুন সংবিধান যে সংশোধনী যখন হবে তখন আপার হাউসে পিআর পদ্ধতি নিয়ে গণভোট হবে সামনে। তারপরে এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, তারপর হচ্ছে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এগুলোর আগে ছিল হচ্ছে প্রাইম মিনিস্টার, তিনি আসলে তার পছন্দ মতো রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ দিতেন। কিন্তু জুলাই সনদের মধ্যে সাংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে নির্বাচন কমিশন, তারপর এগুলোর মধ্যে আসলে নিয়োগ প্রক্রিয়াতে পরিবর্তন এসেছে।
তাহলে হচ্ছে আপনাকে এই যে সিলেবাস আছে পিএসসির সংবিধান নিয়ে, এখান থেকে 3টা জিনিস আসলে বাদ গিয়েছে। তারপরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী, সেটা রিলেভেন্ট আছে। আর বর্তমানের সাথে প্রাসঙ্গিকতা যেটা সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ যে পর্যালোচনা, সেটা আমাকে পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে নতুন করে আমাদের আর্টিকেল যে 70 সংবিধানের বা সংসদের যে অটোনমি, এটা আমরা পড়ব। তারপর হচ্ছে বাংলাদেশের এই বিগত 72-এর সংবিধানে যেটা আছে, যেটা হচ্ছে একজন প্রাইম মিনিস্টার তিনি স্বৈরাচার হয়ে ওঠার মতো যত এলিমেন্ট আছে, এটা আসলে আমাদের এই বিদ্যমান যে কনস্টিটিউশন ছিল সেটার মধ্যে আছে। তো যে কারণে এখন আপনি যদি জুলাই সনদটা দেখেন, সেখানে সংবিধান সংস্কার রিলেটেড যেই ধরনের প্রস্তাবনাগুলো দিয়েছে, সেটার একটা হচ্ছে এই যে প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা, তিনি যে একনায়কতন্ত্র বা স্বৈরাচারী রূপে তিনি রূপ ধারণ করতে পারেন, সেটাকে কিভাবে কমানো যায়, এই প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হয়েছে এবং এই প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেকগুলো সুপারিশ আসছে। প্রাইম মিনিস্টারের বয়স কমানো থেকে শুরু করে তার থেকে রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য। তাহলে এই জায়গাটা আমাদেরকে পড়তে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস ও জবাবদিহিতা রাখার প্রসেস, সংবিধান অধ্যায় থেকে যদি আমাকে পড়তে হয়, তাহলে এই যে বর্তমান রিলিভেন্ট যেগুলো আছে, সেটা হচ্ছে এই যে বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকারিতা ও নিরপেক্ষতা করা, ক্ষমতা হস্তান্তর পদ্ধতি, বাংলাদেশে যে 5 বছর পর পর যে নির্বাচন হয় না, বা আসলে এই ক্ষমতা হস্তান্তর পদ্ধতি নিয়ে আপনার হচ্ছে জাতীয় সাংবিধানিক যে সংস্কার কমিটি আছে, তারা একটা নতুন মডেল ডেভেলপ করেছে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা নিয়ে হচ্ছে আপনার সংবিধান সংস্কার কমিটিতে একটা নতুন ব্যবস্থা নিয়ে এসেছে। তারপর হচ্ছে সংসদে নারী আসন, স্থানীয় সরকার ব্যবস্থা কিভাবে আরো ফাংশনাল করা যায়, এগুলো নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে এই সংবিধান থেকে আমার যে প্রশ্ন আসতে পারে, যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকারের আসলে বৈধতা বা এটা রিলেটেড যে 106 যে আর্টিকেল আছে, এটার ভিত্তিতে আগামীতে গণভোট করার যে প্ল্যান আজকে জাতীয় ঐক্যমত কমিশনের সবাই আমরা দেখলাম, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের আলোচনা ও পর্যালোচনা, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, মৌলিক অধিকার ও মৌলিক প্রয়োজনীয়তা, তারপর হচ্ছে মৌলিক অধিকার ও মানবাধিকার। অর্থাৎ সংবিধান থেকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে পিএসসির সিলেবাসে যেটা আছে, সেখানে অনেকগুলাই ইরেলিভেন্ট হয়ে গিয়েছে এবং বর্তমানে যেগুলো রেলিভেন্ট আমাদেরকে সংবিধান থেকে, সেটা পিএসসির সিলেবাসে না থাকলেও আমাদেরকে সেটা পড়তে হবে। তারপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের পার্থক্য, আর এগুলো হচ্ছে কিছু গতানুগতিক যেগুলো টিকা আকারে আসে, সরকারি বিল ও বেসরকারি বিল, আইন ও অধ্যাদেশ। তারপর হচ্ছে কার্যকরী সংসদ, আর্টিকেল 106, গণভোট, জুলাই সনদ, ন্যায়পাল, বেসিক স্ট্রাকচার, জরুরি অবস্থা। আমরা এটা বিস্তারিত করবো। অর্থাৎ আমরা সংবিধান অধ্যায় থেকে আমরা যেটা জানলাম, সংবিধান অধ্যায়ের আগের যেই টপিকগুলো ছিল, সেগুলো অনেকগুলো ইরেলিভেন্ট হয়ে গেছে এবং বর্তমানে জুলাই সনদ এবং হচ্ছে আপনার জুলাই ঘোষণাপত্র এবং সংবিধান সংস্কার কমিটি হওয়ার পরে নতুন রেলিভেন্ট কিছু বিষয় আসছে। আমরা এই অধ্যায়টাতে, আমরা যখন এই ক্লাসটা পুরো বিস্তারিত করব সংবিধান নিয়ে, তখন এই রেলিভেন্ট বিষয়গুলো পড়ব। তারপর হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে সরকারের যে অঙ্গসমূহ, অর্থাৎ আমার আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। তো এই তিনটাতে হচ্ছে পিএসসি অনেক বড় করে দিয়েছে তার যে সিলেবাস। এই সিলেবাস যদি আপনি পড়তে চান, তাহলে আপনার আগের যেই সংবিধান, বর্তমান যে রানিং যে কনস্টিটিউশন আছে, এই পুরো কনস্টিটিউশন পড়তে হবে। তো এটা বিশাল সিলেবাস। তো এটাকে যদি আমি সামারি করে দিই, এটা সামারি করে দিলে হচ্ছে আমার এটাও হচ্ছে পুরো এই সিলেবাসটা, দুইটা সিলেবাস সংবিধান রিলেটেড, একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে সরকার অর্গান। তো এটা থেকে আসলে সম্ভাব্য প্রশ্ন এখন কি আসতে পারে, যে নির্বাহী ও শাসন বিভাগ থেকে যেটা আসতে পারে, যে আপনার হচ্ছে জুলাই সনদের মধ্যে হচ্ছে মোট আপনার 84টা সংস্কার প্রস্তাব আছে। তো এই 84টা সংস্কার প্রস্তাবের মধ্যে কিছু প্রস্তাব হচ্ছে আপনার জনপ্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড। কিছু সংস্কার প্রস্তাব হচ্ছে আপনার দুদক রিলেটেড। কিছু সংস্কার প্রস্তাব হচ্ছে আপনার পুলিশ সংস্কার রিলেটেড। এই 84টার মধ্যে কিছু সংস্কার প্রস্তাব হচ্ছে আপনার নির্বাচন কমিশনার রিলেটেড। এই 84টা সংস্কারের মধ্যে কিছু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কিছু দুদক, কিছু পুলিশ, কিছু নির্বাচন সংস্কার ব্যবস্থা রিলেটেড। আর বাকি হচ্ছে প্রায় এই 84টার মধ্যে হচ্ছে 20টা হচ্ছে এই ধরনের, আর বাকি হচ্ছে প্রায় 60টার মতো হচ্ছে আপনার সংবিধান রিলেটেড। সংবিধানের কোন রিলেটেড? সংবিধানের হচ্ছে এই যে 3টা বিভাগ, নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ, তারপর হচ্ছে লেজিসলেচার, তারপরে জুডিশিয়ারি বিভাগ। তার মানে হচ্ছে আমার এই যে এই অধ্যায়টা যখন আমি পড়বো,
তাহলে এই অধ্যায়টা পড়তে গেলে হচ্ছে আমি যদি আগের ট্রেন্ড ফলো করি তাহলে হচ্ছে আমার আগের যে সংবিধান আছে এই সংবিধানের একদম বিস্তারিত সব কিছু পড়তে হবে। তাহলে এখন যেহেতু আগের সংবিধানটাকে রেখে জুলাই সনদে ওই সংবিধানটাকে নতুন নতুন অনেকগুলো বিষয় সংস্কার প্রস্তাব নিয়ে এসেছে, তাহলে আমার এখান থেকে যদি প্রশ্ন দেয় তাহলে হচ্ছে এই যে বর্তমান জুলাই সনদে 84টা সংস্কার প্রস্তাবের মধ্যে যেই 60টা সংস্কার প্রস্তাব হচ্ছে আমার এই অর্গানগুলো বা সংবিধান রিলেটেড, আমাকে এখান থেকে এখানে পড়তে হবে। তাহলে এখান থেকে কি কি পড়তে হবে? যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে হচ্ছে এই জুলাই সনদে নতুন একটা আর্টিকেল অন্তর্ভুক্ত হয়েছে এবং রাষ্ট্রপতিকে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি এখন থেকে নির্বাচিত হবেন একটা স্পেসিফিক বডি দ্বারা। তারপর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী কমিয়ে আনা হয়েছে, এগুলো কিন্তু এক্সিকিউটিভ যে ব্রাঞ্চ এটার উপর রিলেটেড। তারপরে প্রাইম মিনিস্টারের ডিক্টেটরশিপ কমানো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্থানীয় সরকার, তারপর হচ্ছে পার্বত্য জেলা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। অর্থাৎ এগুলো যখন আমি ক্লাসটা পড়াবো তখন এগুলো আরো বিস্তারিত ব্যাখ্যা করবো। এখন আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে যে সিলেবাসের কোন কোন অধ্যায়ে কি আছে এবং কি রেলিভেন্ট রয়েছে। তাহলে হচ্ছে আমার আইন বিভাগ থেকে এই যে নতুন জুলাই সনদে যেগুলো আছে আমাকে এগুলো পড়তে হবে। সংসদে আইন প্রণয়ন পদ্ধতি, তারপরে একটা ফাংশনাল পার্লামেন্ট কিভাবে হয়, সংসদীয় কমিটির ভূমিকা। জুলাই সনদে যেই 84টা আর্টিকেল অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো কিন্তু সংসদীয় কমিটির যে ভূমিকা, আগের ভূমিকার বর্তমান ভূমিকা কিন্তু পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের যে সংসদের যে আমাদের যে স্থায়ী কমিটিগুলো আছে সংসদে, তার রুল কি হবে, স্থায়ী কমিটিতে কারা কারা আসবে, এই পদ্ধতিও কিন্তু জুলাই সনদে নতুন করে আসছে। তারপরে সংসদে আইন প্রণয়নের যে পদ্ধতি, আমার যদি এখন বাইক্যামেরাল পার্লামেন্ট হচ্ছে আপার হাউস যদি হয় তাহলে আইন প্রণয়নের পদ্ধতিও কিন্তু পরিবর্তন আসতেছে। তাহলে হচ্ছে আমাকে আইন বিভাগ লেজিসলেচার সম্পর্কে আমি যা পড়বো এই অধ্যায়ে সেটা হচ্ছে আগের কনস্টিটিউশন বা আমাদের বর্তমান যেটা আছে এটা থেকে পড়বো না, জুলাই সনদে এই বিষয়গুলো নিয়ে যেটা আছে সেটার আমি ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে পড়তে হবে। আমরা মাত্র 8টা অধ্যায় শেষ করেছি প্রথম পার্টে, আরও 8টা অধ্যায় রয়েছে। এটা হচ্ছে আপনার 9ম অধ্যায়, যেটা বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক নীতি। এই পুরো অধ্যায়টা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনি যখন পড়বেন ওই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যা আছে এই অধ্যায়টা হুবহু তাই আছে। এটা আসলে নতুন করে বলার কিছু না, আমি প্রথম দিন ব্যাখ্যা করেছি। বাংলাদেশের যে আন্তর্জাতিক বিষয়গুলি লিখিত সেখানে হচ্ছে যে এখানে দেখেন কি কি আছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আছে, আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতি সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকতে হবে। যেমন এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে লক্ষ্য গোল, বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে ডিটারমেন্টস বা নির্ধারক, বাংলাদেশের পররাষ্ট্রনীতির পলিসি মেকিং প্রক্রিয়া, তারপর হচ্ছে এই যে ন্যাশনাল পাওয়ার জাতীয় শক্তি, তারপর বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ, ইকোনমিক ডিপ্লোমেসি, তারপরে হচ্ছে আপনার এই যে জাতিসংঘের পিস কিপিং মিশন। অর্থাৎ আমার এই অধ্যায়টি যেটি আছে এটি নতুন করে পড়ার কিছু না, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে বলি। আমরা যখন পড়াবো তখন হচ্ছে এই বাংলাদেশের পররাষ্ট্রনীতি বৈদেশিক নিয়ে এই পুরো অধ্যায়টি কভার হয়ে যাবে। তো এই অধ্যায় থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে আপনি যদি দেখেন, আন্তর্জাতিক বিষয়গুলিতে যেই প্রশ্ন আসে এখানে প্রায় একই ক্যাটাগরির প্রশ্ন আসে। দেখেন বিগত সালে প্রশ্ন আসছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নিয়ামক, মূলনীতি, উদ্দেশ্য, চ্যালেঞ্জের সম্ভাবনা লিখুন। আপনি যদি আন্তর্জাতিক অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখেন সেখানেও কিন্তু এই প্রশ্নটা আসছে। যেমন বাংলাদেশ বিষয়গুলিতে পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন আসছে এখানে আপনার তিস্তা পানি বন্টন চুক্তি, এটা আন্তর্জাতিক অ্যাফেয়ার্সে। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব আসছে, রোহিঙ্গা সংকট কি, এটার সমস্যা এবং সমাধান। তারপরে বাংলাদেশ ভারত চীনের মধ্যকার যে সম্পর্ক, জাতিসংঘ মিশনে বাংলাদেশের অংশগ্রহণ। অর্থাৎ আপনার এই যে পররাষ্ট্রনীতি যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি দিয়ে আপনাদের জন্য অনেকটা সহজ করে দিয়েছে, কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনারা এই অধ্যায়টি পড়বেন। তো আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রিপারেশন নিলে এটা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার বাংলাদেশের রাজনৈতিক দল 9ম অধ্যায়। এই রাজনৈতিক দলে হচ্ছে যেটা আছে একদম স্পেসিফিক, বাংলাদেশের রাজনৈতিক দলের থেকে এটা থেকে বিগত সালে খুব বেশি প্রশ্ন আসে নাই। গত 5-10 বছরে কোনো প্রশ্ন আসে নাই, কারণ বাংলাদেশে অনেকটা একদলীয় শাসন ছিল। তো এখন যেহেতু অনেক মাল্টি পার্টি রেজিমের দিকে আমরা যাচ্ছি, যে কারণে এটা থেকে যে প্রশ্নটা আসবে এটা হচ্ছে বর্তমান রিলেটেড, যদি এখান থেকে প্রশ্ন দেয়। তাইলে হচ্ছে এখান থেকে কি ধরনের প্রশ্ন থাকতে পারে, যে এখানে আসলে কি কি লেখা আছে, যে ইলেকটোরাল বিহেভিয়ার মানে একটা রাজনৈতিক দলের তার নির্বাচনী ব্যবহার কীরকম। তারপর হচ্ছে এখানে আছে আপনার এই জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে অ্যালায়েন্স, মানে নির্বাচনের সময় যে রাজনৈতিক যে জোটগুলো হয়, পলিটিক্স অফ অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্স নিয়ে। তারপর হচ্ছে ইন্টার অ্যান্ড ইন্টার পার্টি রিলেশন, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্ক সেটা। তারপর হচ্ছে পার্টিজ ইন গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে অপোজিশন। তো এই জায়গাটা যেহেতু এখন
সেটা থেকে যদি আমি দেখি তাহলে কি এখানে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে আপনার ইন্টার ও ইন্ট্রা পার্টি রিলেশন, অর্থাৎ একটা পার্টির ভিতরকার গণতন্ত্র বা ভিতরকার অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে ইন্টার পার্টি রিলেশন, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক। 2 নাম্বার হচ্ছে পার্টিজ ইন গভর্নমেন্টের অপোজিশন, মানে সরকারি দল এবং বিরোধী দল। তাহলে এই জায়গা থেকে যেহেতু এই টপিকটা এত বছর ইরেলিভেন্ট করে রেখেছিল, কারণ যেহেতু একদলীয় শাসন ব্যবস্থা ছিল, এখন এটা অনেক বেশি রেলিভেন্ট। যে কারণে এটা থেকে যদি প্রশ্ন দেয় তাহলে হচ্ছে এই কয়েকটা জায়গা থেকে প্রশ্ন দেবে। একটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া যে আমরা যে উত্তরণ হচ্ছি সেখানে রাজনৈতিক দলের ভূমিকা, তারপরে হচ্ছে এই যে রাষ্ট্র গঠনে বিরোধী দলের ভূমিকা, অপোজিশন পার্টির ভূমিকা। কারণ হচ্ছে আপনার এই যে যেই জুলাই সনদের কথা বারবার বলছি, এই সনদের মধ্যে যে 84টা আর্টিকেল রয়েছে, ওখানে আসলে বাংলাদেশের সংসদে বিরোধী দলকে যথেষ্ট এম্পাওয়ার করার জন্য, যথেষ্ট শক্তিশালী করার জন্য সেখানে কিন্তু বিরোধী দলকে অনেকগুলো জায়গায় এম্পাওয়ার করার সুপারিশ দেওয়া আছে। তাহলে আমার এই অধ্যায় থেকে বিগত সালে খুব বেশি প্রশ্ন আসে নাই। এখন যদি প্রশ্ন আসে তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে রাষ্ট্র গঠনে বিরোধী দলের ভূমিকা, অথবা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ। যেহেতু আমরা একটা ফেসিবাদী শাসন থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ইন্টেরিম সরকারের অধীনে একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, তাহলে এই গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক দলের ভূমিকা, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে এই অধ্যায়টা খুবই সিম্পল বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে। বাংলাদেশের ধরেন রাজনৈতিক দল বিএনপি কবে প্রতিষ্ঠা হয়েছে, এটার ঐতিহাসিকভাবে কিভাবে আসছে, ধারাবাহিকতা, এটা পড়তে হবে না। এখান থেকে একদম সিম্পল যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলের যে ভূমিকা, এটা আমি পড়াবো। আর হচ্ছে এখানে রাষ্ট্র গঠনে বিরোধী দলের যে ভূমিকা। তারপর হচ্ছে আমরা আসি যে একাদশ অধ্যায় বাংলাদেশের। এই অধ্যায়টা যেহেতু সামনে নির্বাচন, আপনার রিটেনের পরপরই নির্বাচনের কারণেই কিন্তু আসলে রিটেন পরীক্ষা এগিয়ে দিয়েছে, যে কারণে এই অধ্যায়টা আসলে অনেক বেশি রেলিভেন্ট এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এটাতে তাইলে কি কি আছে পিএসসির সিলেবাসে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা, অর্থাৎ ইলেকটোরাল সিস্টেম, তারপর হচ্ছে এই যে নির্বাচনী যে রাজনীতি, তারপরে নির্বাচন যে কমিশন আছে, ইসি আছে, নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনী আইন, তারপরে প্রচারণা, তারপর হচ্ছে আরপিইউ বা জনপ্রতিনিধিত্ব আইন, তারপর হচ্ছে নির্বাচনের পর্যবেক্ষক দল, বাংলাদেশের নির্বাচনের সময় ইউরোপীয় থেকে, জাতিসংঘ থেকে যে পর্যবেক্ষক দল আসে এটা। তাহলে এই অধ্যায়টা থেকে আসলে বিগত সালে খুব বেশি প্রশ্ন আসে নাই, একটা মাত্র টিকা মাঝে মাঝে আসতো, সেটা হচ্ছে এই যে আরপিইউ নিয়ে, রিপ্রেজেন্টেশন অফ আরপিইউ নিয়ে। তাহলে এখন যেহেতু বাংলাদেশের সামনে নির্বাচন আছে এবং এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচনই হবে, এই জায়গা থেকে সম্ভাব্য প্রশ্ন এই অধ্যায় থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, বিগত সালের প্রশ্ন আসবে না, এই অধ্যায় থেকে নতুন প্রশ্ন হবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনের ভূমিকা। তারপর হচ্ছে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসতে পারে নির্বাচন কমিশন শক্তিশালীকরণ প্রক্রিয়া, নির্বাচন কমিশনকে কিভাবে নিরপেক্ষ রাখা যায় সেটার, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ভূমিকা। তাহলে এই অধ্যায়টা খুবই সংক্ষেপ, আমাদেরকে অল্প একটু পড়া পড়লেই হবে এই অধ্যায় থেকে, আপনাদেরকে অনেক বেশি পড়তে হবে না। তারপর এই যে সুষ্ঠু নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা, এখান থেকে এই ইস্যুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরে যে ভায়োলেন্স হয়, যে সংঘাত হয়, যে মানুষ মারা যায়, এটা কিন্তু অত্যন্ত ডেডলি এবং এটা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি হাই। তো এই বাংলাদেশে পোস্ট প্রি ইলেকশন এবং পোস্ট ইলেকশন ভায়োলেশন বা যে সংঘাত, এটা আমরা কিভাবে রোধ করব, এটা নিয়ে একটা পলিসি আকারে পলিসি প্রশ্ন আসতে পারে। তারপরে এবারে এই অধ্যায়টা আরও বেশি গুরুত্বপূর্ণ এ কারণে, কারণ আপনারা জানেন যে এবার কিন্তু প্রবাসীদের যে ভোটার অধিকার, এই প্রবাসীদের ভোটার অধিকার কিন্তু অন্তর্ভুক্ত করেছে। তাহলে প্রবাসীদের ভোটার অধিকার কেন গুরুত্বপূর্ণ, এটা কোন পদ্ধতিতে নিবে, এটার মূল্যায়ন নিয়ে এটা প্রশ্ন আসতে পারে। তাইলে হচ্ছে আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম, এই রাজনৈতিক দল নিয়ে যদি প্রশ্ন আসে, এটা অন্যান্য বিসিএস এটা ইরেলিভেন্ট ছিল অনেকটা, যেহেতু একদলীয় শাসন ব্যবস্থা ছিল। এখন এটা অনেক বেশি রেলিভেন্ট, যেহেতু আমার এখানে নির্বাচনী নিয়ে নির্বাচন সংস্কার কমিটি হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে প্রবাসীদের ভোটার অধিকার অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে হচ্ছে এইটাতে আরেকটা আছে যে নারী আসন, সংসদে যে নারী আসন, এটা নিয়েও আসতে পারে। তারপর হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই অধ্যায়গুলো শেষ করে আমরা সেকেন্ড যে ধাপ মূল আলোচনা সেটাতে চলে যাব। তারপর হচ্ছে আমাদের সমসাময়িক এই যে আইসিটি, এটা নিয়ে হচ্ছে আপনাদের এখানে আলাদা করে আসলে খুব বেশি সময় দিতে হবে না, কারণ আপনাদের রিটেন অলরেডি আইসিটি আছে, আপনাদের একটা সাবজেক্ট আকারই আছে। তো যেহেতু আইসিটি সাবজেক্ট আকারই আছে, তো এই জায়গা থেকে আসলে অল্প কয়েকটা জিনিস দিয়েছে। সেখানে হচ্ছে আপনার এই যে রুল অফ মিডিয়া, বাংলাদেশে হচ্ছে এই যে মিডিয়া,
এইটা পরীক্ষায় যদি আসে এই জায়গা থেকে, এটা এখন রিলিভেন্ট। সেটা হচ্ছে বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণে বা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, কিংবা হচ্ছে বাংলাদেশের জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, মিডিয়ার যে ভূমিকা, এটা আপনার রাইট টু ইনফরমেশন, এটা নিয়ে। তারপর হচ্ছে ই গভর্নেন্স। তাহলে এই জায়গা থেকে আমার যেটা আসে, যদি আইসিটি থেকে প্রশ্ন আসে, আপনি দেখবেন যে প্রিভিয়াসে এই আইসিটি থেকে আপনাকে প্রচুর পরিমাণে ডাটা, প্রচুর পরিমাণে তথ্য আপনাকে মুখস্থ করানো হয়েছে, এবং এটা থেকে যে প্রশ্ন আসছে এই অধ্যায়টাও একটা আসলে একটা দলীয়, মানে এটাকেও দলীয় মানে পলিটিসাইজ করা হয়েছে। এটা থেকে দেখবেন যে প্রচুর পরিমাণে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, তারপর হচ্ছে এই রিলেটেড প্রশ্নগুলো এটা থেকে বেশি প্রাসঙ্গিক করে রাখা হয়েছে আপনার বাংলা রচনার ক্ষেত্রে, ইংরেজি রচনার ক্ষেত্রে। এবার তো আর স্মার্ট বাংলাদেশ, তারপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এগুলো আসবে না। তাহলে এবার যদি আসে, তাহলে আপনাকে কি আসবে সম্ভাব্য প্রশ্ন, সেটা হচ্ছে যেগুলো বর্তমানে রেলিভেন্ট কি কি, যেমন সরকারি সেবা প্রদানে ই গভর্নেন্স, তারপর হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, যেটা নতুন হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বিশেষ করে এই যে নারীদের জন্য সাইবার নিরাপত্তা, এখান থেকে যদি আপনার প্রশ্ন আসে মিস ইনফরমেশন, এখানে হচ্ছে এই অধ্যায় থেকে যদি আসে, তাহলে পলিসি আকারে প্রশ্ন আসবে। পলিসি আকারে কীরকম, ধরেন হচ্ছে বাংলাদেশে বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়াতে যে মিস ইনফরমেশন, ভুল তথ্য, এটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন, এটার পরামর্শ জানতে চাবে বা এটার পলিসি জানতে চাবে। তারপরে এই যে নারীদের ক্ষেত্রে যে সাইবার স্পেস অনেক বেশি ইনসিকিউর হয়ে গিয়েছে, এই সাইবার স্পেস নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে সাইবার সুরক্ষার অধ্যাদেশ হয়েছে, এটা নিয়ে টিকা আসতে পারে। আর হচ্ছে গতানুগতিক প্রশ্ন আসলে, এই সিলেবাস থেকে যদি গতানুগতিক প্রশ্ন আসে, তাহলে এই ই গভর্নেন্স থেকে প্রশ্ন আসবে। এগুলো যখন আমরা বিস্তারিত পড়াবো, তখন একদম সামারি আকারে এবং হচ্ছে বিস্তারিত দুইটা ডাটা সহ দুইভাবে আমরা পড়ানোর চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা একটু অধ্যায়গুলো দ্রুত শেষ করি, তারপরে মূল আলোচনায় চলে যাব, যেহেতু আলোচনাটা অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছে। কারণ বোরিং হওয়ার কারণ হচ্ছে অধ্যায় অনেকগুলো, আমি আবারও বলেছি অধ্যায় হচ্ছে মোট 16টা অধ্যায়, মার্কস হচ্ছে আপনার 200। তো যে কারণে আসলে সিলেবাসটা, ইংরেজি সিলেবাসটা যেটা দেওয়া আছে, এবং বাংলাদেশে বর্তমানে গতানুগতিক হাতের কাছে আপনি যে বইগুলো পাবেন, বাংলাদেশ সিলেবাসটা যদি দেখেন, প্রথমে মনে হবে অনেক কঠিন, প্রশ্নের মধ্যে অনেক ডাইভার্সিফিকেশন, প্রশ্ন আসলে মানে বুঝতে পারবেন না যে কোথায় থেকে আসে, কেন আসে। তো যে কারণে আসলে আমরা প্রথম ধাপে এই কঠিন যে বিষয়টা, এটাকে বোঝার চেষ্টা করে প্রশ্নটা যেন, সিলেবাসটা যেন আমার কাছে সহজ মনে হয়, আর সেটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করছি। আর অল্পই, আর মেবি 4টা অধ্যায় আছে। তারপর হচ্ছে বাংলাদেশে ত্রয়োদশ অধ্যায়, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে এটা থেকে অল্প কিছু তথ্য জেনে রাখলে আপনি পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে পারবেন। এটা হচ্ছে এখন কিছুটা রেলিভেন্ট হয়েছে। এটা কেন রেলিভেন্ট হয়েছে, এটা হচ্ছে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান, সুশীল সমাজ, স্বার্থগোষ্ঠী, এনজিও। অর্থাৎ এটা হচ্ছে যেটা বাংলাদেশ যে রাষ্ট্র, অর্থাৎ সরকারি দায়িত্বে যারা থাকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাংবিধানিক যেগুলো থাকে, সরকারি দায়িত্ব এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছাড়াও যে সকল অরাজনৈতিক ব্যক্তিত্ব, যে সকল ধরেন আমাদের সিভিল সোসাইটি বা যেটাকে আমরা সুশীল সমাজ বলি, বা হচ্ছে যে এনজিওগুলো আছে, এগুলো হচ্ছে আপনার রাষ্ট্রের, যে এখানে স্পেসিফিক করে দিয়েছে এই টপিকটাতে, যে রুল অফ সিভিল সোসাইটি মানে সুশীল সমাজের ভূমিকা, তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট গ্রুপ বা এই যে স্বার্থবাদী যে গ্রুপগুলো আছে, তারপরে এনজিওগুলো আছে। তো এটার মধ্যে হচ্ছে আপনি পড়বেন যে বাংলাদেশের যে মানে জনমত গঠনে যারা ভূমিকা রাখে, নীতি প্রভাবিত করে, তারপর হচ্ছে ধরেন সেবা প্রদান ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করে। তো এই রিলেটেড যদি প্রশ্ন আসে, তাহলে এখান থেকে প্রথমত ডেফিনেশন রিলেটেড প্রশ্ন আসতে পারে। ডেফিনেশন রিলেটেড কি, যে এই যে এখানে তারা সিলেবাসে বলেছে যে নন ফর্মাল ইনস্টিটিউশন বা অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান, এটা দ্বারা আসতে পারে যে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান বলতে কি বুঝো, এবং এই কয়েকটা উদাহরণ দাও, যদি ডেফিনেশন বা টিকা আকারে প্রশ্ন আসে। তারপর আসবে যে সিভিল সোসাইটি বা সুশীল সমাজ কি, স্বার্থগোষ্ঠী বা ইন্টারেস্ট গ্রুপ কি, এনজিও কি, চাপ সৃষ্টিকারী গ্রুপ কি, অথবা এই সংজ্ঞাগুলো থেকে দুইটার মধ্যে দিয়ে পার্থক্য জানতে চাইতে পারে। সেটা হচ্ছে এনজিও সুশীল সমাজের মধ্যে পার্থক্য কি, দারিদ্র্য বিমোচন, নিরক্ষরতা দূরীকরণ এবং নারীর ক্ষমতায়নে এনজিওর যে ভূমিকা সেটা, তারপরে জনমত গঠনে সুশীল সমাজের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গ্রুপের ভূমিকা। আরেকটা হচ্ছে টিকা আকারে থার্ড এক্সিকিউটিভ। অর্থাৎ এই অধ্যায়টা থেকে যদি, অনানুষ্ঠানিক অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, তাহলে একটা হচ্ছে আপনার এনজিও রিলেটেড, যে বাংলাদেশের আসলে বেকারত্ব দূরীকরণ, তারপর হচ্ছে নারীর ক্ষমতায়ন, তারপরে হচ্ছে দারিদ্র্য বিমোচনে এনজিওর ভূমিকা কি। যদি এখান থেকে সিভিল সোসাইটি রিলেটেড প্রশ্ন আসে, তাহলে আসতে পারে যে বাংলাদেশে জনমত গঠনে, তারপরে হচ্ছে সরকারের নীতি নির্ধারণে প্রভাবিতকরণে, এগুলোতে আসলে সিভিল সোসাইটি বা সুশীল সমাজের ভূমিকা কি, এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে।
তারপর হচ্ছে আমরা হচ্ছে এই যে চতুর্দশ অধ্যায় বিশ্বায়ন ও বাংলাদেশ, এইটা হচ্ছে আপনার বিশ্বায়ন ও বাংলাদেশ হচ্ছে আপনার যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটা আছে আন্তর্জাতিক বিষয়গুলি, সেখানে একসময় যেটা পড়বেন সেটা পড়লে এখানে হয়ে যাচ্ছে। আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে আপনার এখানে আছে যে একদম প্রথম অধ্যায়টা মেবি ইউনাইটেড নেশন নিয়ে আছে। তারপর হচ্ছে ওখানে দেখবেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং রিজিওনাল অর্গানাইজেশন নিয়ে আছে। এটাও একই, দেখবেন যে গ্লোবালাইজেশন আর বাংলাদেশের মধ্যে দেখবেন কি কি আছে, এই যে আহ, বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, IDB, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ন্যাশনাল কর্পোরেশনগুলো। তো এক্ষেত্রে হচ্ছে আপনার যেই জিনিসটা আসবে, যদি এখান থেকে প্রশ্ন আসার মতো থাকে, মানে আমাকে যেগুলো পড়ে রাখতে হবে যাতে যে কোনো প্রশ্ন আসলে আমি উত্তর দিতে পারি, সেটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে যে বাংলাদেশ ও বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে রিলেটেড, মানে বাংলাদেশে বিশ্ব সংস্থা রিলেটেড, তারপর হচ্ছে বাংলাদেশ ও IMF কি কি, তারপর হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ যে সম্মেলন হয়েছে আশিক চৌধুরীর, ওই বিনিয়োগ সম্মেলন, তারপর হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায় বা করণীয় যদি পলিসি আকারে আসে, তারপরে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, আর হচ্ছে যদি টিকা আকারে অগ্রাধিকারমূলক বাণিজ্য, তারপরে হচ্ছে বাণিজ্য চুক্তি। অর্থাৎ এই বিশ্বায়ন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা হচ্ছে আমরা যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়বো তখন এই অধ্যায়টা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে ইম্পিরিক্যাল যে অধ্যায়গুলো আছে ওই ইম্পিরিক্যাল পার্টে আমি যখন পড়বো তখন আমার এই অধ্যায়টা হয়ে যাবে। তাহলে এই অধ্যায় থেকে আমি কি কি পড়বো, একদম খুবই স্পেসিফিক যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমি বাংলাদেশকে রিলেট করে পড়বো যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। এই যে IMF আছে, IMF এর ঋণের সাথে আমি বাংলাদেশকে রিলেট করে পড়বো, এই ADB এবং IDBর সাথে আমি বাংলাদেশকে রিলেট করে পড়বো। তারপর হচ্ছে আমরা একদম সর্বশেষ অধ্যায়টা চলে আসছি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং এর পটভূমি। তো স্বাধীনতা যুদ্ধ এবং এর পটভূমিতে যেটা আছে এটা থেকে খুবই স্পেসিফিক প্রশ্ন থাকে, সেটা হচ্ছে একদম বিস্তারিত লেখা আছে আমাদের স্বাধীনতা লিবারেশন ওয়ারের যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা হচ্ছে আমাদের ক্রনোলজিক্যালি যে হিস্ট্রিটা আছে, অর্থাৎ আমাদের ভাষা আন্দোলন, বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের যে 6 দফা মুভমেন্ট, 6 পয়েন্ট মুভমেন্ট, তারপর হচ্ছে আমাদের যে 69-এর যে গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে আমাদের 70-এর যে নির্বাচন, তারপর হচ্ছে আমাদের অসহযোগ আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, অর্থাৎ পুরো পাকিস্তান আমলে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে ক্রনোলজিক্যালি হিস্টোরিক্যাল যে ইভেন্টগুলো আছে 71 পর্যন্ত, এটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের পরবর্তীতে আসলে যে ইন্ডিয়ান সেনাবাহিনী যে বাংলাদেশে প্রত্যাহার করে, সিলেবাসে এতটুকুই লেখা আছে। তো সিলেবাসে এতটুকু লেখা আছে যেহেতু এই অধ্যায়টা স্বাধীনতা যুদ্ধ এবং এর পটভূমি, এটার সাথে আওয়ামী লীগের একটা কানেকশন ছিল মুক্তিযুদ্ধের সাথে, যে কারণে এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসছে বেশিরভাগ প্রশ্নই দেখবেন যে আসলে আওয়ামী লীগ রিলেটেডই প্রশ্নগুলো ছিল। তো এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায়, বর্তমান প্রেক্ষাপটে, তাহলে প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু পার্থক্য আসবে। যেমন দেখেন 46তম প্রশ্নে যেটা আসছিল সেটা হচ্ছে আপনি দেখবেন যে আসছিল বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটি একটি আসলে গণযুদ্ধ ছিল, মানে এই মুক্তিযুদ্ধটা কোনো একক, মানে তারা প্রশ্নের মাধ্যমে যেটা একটা ইন্ডিকেটর বা একটা নিদর্শন দিয়েছে যে মুক্তিযুদ্ধটা কোনো একক দলের ছিল না, এটা আসলে মানে সকল জনগণের ছিল। তাহলে এই যে আগের যে এই সিলেবাস, আগের সিলেবাস থেকে কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে এই বর্তমান প্রেক্ষাপটের সাথে রিলিভেন্ট রেখে কিন্তু প্রশ্ন দিয়েছে। তাহলে আমার 47-এ যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে আমাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে রিলিভেন্ট করে প্রশ্ন দিবে। তারপর হচ্ছে আমি তাহলে এই অধ্যায় থেকে কি কি বিষয় পড়বো, এখান থেকে এই সিলেবাস থেকে যদি হুবহু পড়ি তাহলে 1947 থেকে 71 পর্যন্ত সংগ্রামের যে পর্যায় বা পটভূমি এটা আমি পড়বো। তারপর হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের সময় বিদেশি শক্তিগুলোর যে অবস্থান, যুক্তরাষ্ট্র, সোভিয়েত, ভারত, চীন, তাদের ভূমিকা বিশ্লেষণ এটা পড়বো। তারপর হচ্ছে এই যে প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার এটা পড়বো। তারপর হচ্ছে এই যে এটা নতুন নারী মুক্তিযুদ্ধের যে ভূমিকা বা বীরাঙ্গনাদের ভূমিকা সেটা নিয়ে পড়বো। দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা এই যে দেখেন সম্ভাব্য প্রশ্ন, এটা হচ্ছে আপনার 46-এ এই প্রশ্নটা আসছে, কি আসছে যে মুক্তিযুদ্ধ ছিল গণযুদ্ধ, অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছে যে এটা কোনো একদলীয় না বা একক দলের ছিল না, যে কারণে তারা প্রশ্নটা দিয়েছে এটাকে কিভাবে গণযুদ্ধ। তাহলে এটার সাথে সম্ভাব্য প্রশ্ন কি, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধ বহু নেতৃত্বের ফসল, এই টাইপের একটা আসতে পারে যে মুক্তিযুদ্ধ হচ্ছে বহু নেতৃত্বের ফসল, মানে এক ব্যক্তি কেন্দ্রিক নয়, মানে মুক্তিযুদ্ধটাকে যেভাবে আসলে আওয়ামী লীগ যখন আসে তারা এটাকে শুধু এক ব্যক্তির, মানে শেখ মুজিবুর রহমানের বানিয়ে ফেলে। তারপরে যখন বিএনপি ক্ষমতায় ছিল 91 থেকে 96, তখনও তারা দেখা গিয়েছে যে শেখ মুজিবের থেকে তারা আসলে জিয়াউর রহমানকে বেশি হাইলাইট করার চেষ্টা করে। তো এই জায়গা থেকে এই যে মানে দল কেন্দ্রিক মুক্তিযুদ্ধকে হাইলাইট করা বা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক মুক্তিযুদ্ধকে হাইলাইট করা,
তো এখন হয়তো এই দুইটা জায়গার বাইরে এসে যে মুক্তিযুদ্ধ বহু নেতৃত্বের ফসল বা হচ্ছে মুক্তিযুদ্ধ গণযুদ্ধ এই ধরনের থেকে আসতে পারে, অথবা যেহেতু 24 আসছে যে 52 থেকে 24 যেন একই সূত্রে গাঁথা, এই ধরনের একটা ক্রোনোলজিক্যাল এখান থেকে আসতে পারে। আর যদি টিকা আকারে আসে তাহলে যে ইভেন্টগুলো আছে, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে 70-এর নির্বাচন, এই ধরনের, তারপর হচ্ছে আপনার প্রবাসী সরকার, তারপরে বীরঙ্গনাদের ভূমিকা, টিকা আকার আসলে এগুলো আসবে। অর্থাৎ আমার মুক্তিযুদ্ধ থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে হচ্ছে আমার বর্তমান পার্সপেক্টিভ থেকে যেগুলো রেলিভেন্ট সেভাবে আসবে। তাহলে এখন আমরা হচ্ছে যেটা দেখলাম, আমাদের যে প্রথম পার্ট আলোচনা ছিল এটা হচ্ছে, আমরা প্রথম পার্টে হচ্ছে পিএসসির যে সিলেবাস সেটা হচ্ছে আমরা দেখেছি, সিলেবাসে কি কি সেগমেন্ট আছে সেটা দেখার চেষ্টা করেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছি এই সিলেবাস থেকে বিগত সালে কি কি পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং এই প্রশ্ন দেখার মাধ্যমে আমি আসলে সিলেবাসটা আসলে বোঝার চেষ্টা করলাম যে এই অধ্যায় থেকে এই ক্রাইটেরিয়ার প্রশ্ন আসে এবং ভবিষ্যতে এই ক্রাইটেরিয়া বা এই ধরনের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে। এবার আমরা দেখব এই যে 16টা অধ্যায়, এই 16টা অধ্যায়কে আমরা এবার প্রথমত আমরা বলছিলাম যে এই সিলেবাসটা হচ্ছে একটু কঠিন সিলেবাস এবং প্রশ্নের এত বেশি ডাইভার্সিফিকেশন, মানে আমি আইডেন্টিফাই করতে পারছি না যে আসলে আমি কোন কোন টপিক পড়বো বা কোন কোন টপিক বাদ দিব। তো যে জায়গা থেকে আমরা প্রথমে সিলেবাসটা যেহেতু কঠিন, এটাকে আমরা বোঝার চেষ্টা করলাম কিছুটা সহজ করার। এবার হচ্ছে যেহেতু অধ্যায় 16টা অধ্যায়, আমরা সেকেন্ড পার্টে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এই অধ্যায়গুলোকে 16টা অধ্যায়কে আমরা ক্যাটাগরাইজ করব, অর্থাৎ আমরা এটাকে লেয়ারে লেয়ারে এনে এটাকে আমরা শর্ট করার চেষ্টা করব, কারণ আমাদের হচ্ছে একটু কৌশলী হয়ে পড়তে হবে, যেন আমার এই 16টা অধ্যায় পড়তে গিয়ে আমার হচ্ছে যাতে আমি মানে এলোমেলো হয়ে না যাই, কারণ আমার তো অনেকগুলো বিষয় পড়তে হবে এবং পরীক্ষার সময় খুব বেশি গ্যাপ থাকে না। রিটেন পরীক্ষা 200 মার্কের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা, মানে টানা এক সপ্তাহের মধ্যে পরীক্ষা দিতে হয়। তো এই জায়গা থেকে আমি যদি এখন বাংলাদেশের সিলেবাসের যে 16টা অধ্যায় আছে এটাকে যদি আমি ক্যাটাগরাইজ করি, তাহলে ক্যাটাগরাইজ করলে হচ্ছে কি আমার এই সিলেবাসটা হচ্ছে আমার এখন শর্ট হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে প্রথমে আমি কঠিন থেকে সহজ করলাম, সিলেবাসটা বুঝলাম বাংলায়, এবং হচ্ছে কি কি প্রশ্ন আসে এটা থেকে ধারণা নিলাম, এবং সম্ভাব্য কি ধরনের প্রাসঙ্গিকতা আছে সেটা দেখলাম। তাহলে হচ্ছে আমরা এবার সেকেন্ড ক্যাটাগরাইজ করি, যে আমরা হচ্ছে প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনার এটা। প্রথম ক্যাটাগরি হচ্ছে বাংলাদেশের ইতিহাস একদম অতীত থেকে, তারপর হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে বাংলাদেশের অর্থাৎ জাতীয় যেটা। এই ক্যাটাগরিতে হচ্ছে আমার মোট চারটা অধ্যায় রয়েছে। তাহলে এই ক্যাটাগরিতে কি, বাংলাদেশের ভৌগোলিক, বাংলাদেশ অর্থাৎ যে ল্যান্ড বা ভৌগোলিক যে রিজিয়নগুলো রয়েছে, একদম আমাদের যে প্রথম অধ্যায়টা, এই প্রথম অধ্যায় একটা। তারপর হচ্ছে দেখেন এই ক্যাটাগরির মধ্যে একই ক্যাটাগরি বাংলাদেশের যে জনসংখ্যা এটা, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, তারপর হচ্ছে ষোড়শ অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। অর্থাৎ আমার যে প্রথম ক্যাটাগরি আছে, ক্যাটাগরি হচ্ছে বাংলাদেশের যে জাতীয় জীবন আছে, বাংলাদেশের হচ্ছে যে ল্যান্ড, বাংলাদেশের যে জনসংখ্যা, অর্থাৎ ট্র্যাডিশনাল, যেগুলো আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় পড়ে আসছেন। তো প্রথম ক্যাটাগরি এটা। তো এই প্রথম ক্যাটাগরি এটার মধ্যে হচ্ছে আমরা দেখি যে মোট 4টা অধ্যায় নিয়ে এই প্রথম ভাগ। তারপরে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আপনার অর্থনীতি ও সাম্প্রতিক উন্নয়ন নিয়ে। তাহলে আমার যে 16টা অধ্যায় আছে, ওই 16টা অধ্যায়ের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরিতে 3টা অধ্যায় আসে। 3টা অধ্যায় কি, বাংলাদেশের প্রাকৃতিক যে মানে এটা ইকোনমি রিলেটেড, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় যেটা আছে বাংলাদেশের অর্থনীতি। তারপর হচ্ছে আপনার 14 নম্বর অধ্যায় বিশ্বায়ন ও বাংলাদেশ। বিশ্বায়ন ও বাংলাদেশ, এখানে দেখবেন যে বিশ্বায়ন ও বাংলাদেশ থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে ওই যে আপনার এডিবি, তারপর হচ্ছে আইএমএফ, তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংক। এই কারণে হচ্ছে বিশ্বায়ন ও বাংলাদেশ এটা হচ্ছে অর্থনীতির ক্যাটাগরিতে পড়েছে। আবারও বলছি, প্রথমটা হচ্ছে বাংলাদেশের জাতীয় জীবন রিলেটেড যেই 4টা অধ্যায় আছে 16টা অধ্যায়ের মধ্যে, এটা একটা ক্যাটাগরিতে আসছে। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের যেই 3টা অধ্যায় নিয়ে যে ক্যাটাগরি, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে। তৃতীয় যে ক্যাটাগরিটা আছে সেখানে হচ্ছে আপনার বাংলাদেশের হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, যেমন রাষ্ট্র, রাজনীতি, সংবিধান নিয়ে। এটার মধ্যে হচ্ছে আমার যে 16টা অধ্যায় ছিল, এই 16টা অধ্যায়ের মধ্যে মোট 5টা অধ্যায় এটার মধ্যে আছে। 5টা অধ্যায় কি কি দেখেন, বাংলাদেশের সংবিধান, তারপর হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে সরকারের যে অঙ্গসমূহ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, শাসন বিভাগ। অর্থাৎ সংবিধান আর এই সরকারের অঙ্গসমূহ এই দুইটাই কিন্তু একসাথেই সংবিধানের রিলেটেড, সংবিধান অধ্যায়। মানে অধ্যায় তারা দুইটা দিয়েছে, বাংলাদেশের সংবিধান আর সরকারের অঙ্গসমূহ। সরকারের অঙ্গ যেটা আছে যে আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এটা তো সংবিধানেরই অংশ।
তারপর হচ্ছে 10ম অধ্যায় হচ্ছে যে রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টিস। তারপর হচ্ছে 11শ অধ্যায় পলিটিক্যাল পার্টিসগুলো যে নির্বাচন করে, নির্বাচনী ব্যবস্থা। তারপরে 13শ যে অধ্যায় ছিল যে যে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, এনজিওস, তারপর হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ, এগুলো পলিটিক্সের সাথে রিলেটেড। তাহলে আমাদের যে থার্ড যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে আপনার বেসিকলি আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স যেটা আছে, রাষ্ট্র, রাজনীতি, সংবিধানে, এটার মধ্যে যে সিলেবাসের 16টা অধ্যায় আছে, 16টা অধ্যায়ের 5টা অধ্যায় হচ্ছে এই ক্যাটাগরির। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক নিয়ে। এটা তো একটা অধ্যায়ই আছে, 9ম অধ্যায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক। সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে আপনার এই যে ক্রস কাটিং ইস্যুস। ক্রস কাটিং ইস্যুস হচ্ছে আপনার ইন্টারডিসিপ্লিনারি। ইন্টারডিসিপ্লিনারি মানে হচ্ছে এই ইস্যুটা আপনি বিসিএস লিখিত প্রিপারেশনের ক্ষেত্রে আপনি অনেক জায়গায় পাবেন। যেমন হচ্ছে এই যে 5ম অধ্যায় বাংলাদেশের পরিবেশ প্রকৃতি চ্যালেঞ্জের সম্ভাবনা, এটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে জলবায়ু ক্লাইমেট চেঞ্জ, ওখানেও আপনি পাচ্ছেন। তারপর হচ্ছে যে 12শ অধ্যায়ে দেখেন যে সমসাময়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, এটা হচ্ছে আপনি বিজ্ঞান ও আইসিটি যখন পড়বেন তখন কিন্তু এটা আপনি পাচ্ছেন। 15শ অধ্যায় বাংলাদেশের এই যে জেন্ডার ইস্যু ও নারীর ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা আছে এটা। তাহলে আমার হচ্ছে এই যে সর্বশেষ 5 নাম্বার ক্যাটাগরিতে আমার 16টা অধ্যায়ের আপনার 3টা অধ্যায় পড়তেছে। 3টা অধ্যায়ের মধ্যে যেগুলোকে আমি বলছি যে ক্রস কাটিং ইস্যুস, মানে যেটা আমার বারবার সিলেবাসে আসতেছে, যেটা হচ্ছে আমার ইন্টারডিসিপ্লিনের মতো। যেমন হচ্ছে আমি বললাম 5ম অধ্যায় পরিবেশ নিয়ে, এই পরিবেশ আমি কোথায় পড়তেছি, এটা বাংলাদেশ অ্যাফেয়ার্সও এখানে পড়ছি, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও পড়ছি, এবং হচ্ছে আমার যে বিজ্ঞান আছে ওখানেও আমি পড়তেছি। তারপর হচ্ছে 12শ অধ্যায় সমসাময়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটা আছে, এটা আমি বাংলাদেশ বিষয়গুলিতেও পড়ছি, আবার সেটা আমি বিজ্ঞানেও পড়ছি। 15শ অধ্যায় বাংলাদেশের যে জেন্ডার ইস্যু, এই জেন্ডার ইস্যু, নারীর ক্ষমতায়ন, এটা হচ্ছে আমার কিসে আছে, আপনার যে বাংলা রচনা আছে না, বাংলা রচনা হচ্ছে বাংলা বিষয়ের। আরেকটা হচ্ছে ইংরেজির আছে, আপনার ইংরেজি রচনাতেও কিন্তু আপনি দেখবেন, যদি খেয়াল করে দেখেন যে আপনি এই যে 3টা টপিক আমি যে বারবার বলছি যেগুলো ইন্টারডিসিপ্লিনারি, এই 3টা টপিক দেখেন আপনি বাংলা রচনা এবং ইংরেজি রচনা যখন পড়েন তখন কিন্তু আপনাকে এই 3টা টপিক পড়তে হয়। অর্থাৎ বাংলাদেশের পরিবেশ এনভায়রনমেন্ট নিয়ে, তারপর হচ্ছে আইসিটি বা তথ্য প্রযুক্তি নিয়ে, আরেকটা হচ্ছে বাংলাদেশের এই যে জেন্ডার ইস্যু অর্থাৎ নারীর ক্ষমতায়ন নিয়ে। তাহলে এগুলো হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। তাইলে হচ্ছে আমার মোট দ্বিতীয় পার্টে আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আমার মোট 16টা অধ্যায় আছে। 16টা অধ্যায়ের মধ্যে আমার অধ্যায় আসলে বেসিকলি আমার ক্যাটাগরি হচ্ছে, যেমন আন্তর্জাতিক একটা ক্যাটাগরি আছে কনসেপচুয়াল ইস্যুস, এখানে 7টা অধ্যায় আছে। তারপর হচ্ছে আপনার এম্পিরিক্যাল ইস্যুস, এখানে 7টা অধ্যায় আছে। তারপর হচ্ছে প্রবলেম সলভিং একটা অধ্যায়। কিন্তু এই বাংলাদেশ বিষয়গুলিতেও একটা ক্যাটাগরিজ আছে, কিন্তু সেটা পিএসসি সিলেবাসে সরাসরি উল্লেখ করে নাই। আপনাকে ওই ক্যাটাগরিটা বানিয়ে নিতে হবে আপনার সহজ করার জন্য, আপনার পরীক্ষায় সিলেবাস কমানোর জন্য। তাহলে আমার প্রথম ক্যাটাগরি হচ্ছে বাংলাদেশের জাতীয় জীবন নিয়ে। এখানে আমার সিলেবাসের 16টা অধ্যায় থেকে আমার কাজ করতেছে না, আমার 16টা অধ্যায়ের মধ্যে আমার 4টা অধ্যায় হচ্ছে একটা ক্যাটাগরিতে চলে আসতেছে, যে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, ল্যান্ড, বাংলাদেশের জনসংখ্যা, তারপরে ইতিহাস ও সংস্কৃতি, স্বাধীনতা ও যুদ্ধের পটভূমি। তার মানে আমি বাংলাদেশ বিষয়গুলি যখন আমি পড়বো পরীক্ষার জন্য, তখন আমি এই ক্যাটাগরি যখন পড়বো, এই ক্যাটাগরির 4টা অধ্যায় আমি একসাথে পড়বো। অর্থাৎ এই বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি অধ্যায়টা পড়ার পর আমি বাংলাদেশের জনসংখ্যা অধ্যায়টা পড়বো, জনসংখ্যা অধ্যায়টা পড়ার পর আমি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি অধ্যায়টা পড়বো, তারপর আমি স্বাধীনতা যুদ্ধ পটভূমি পড়বো। তাহলে আমার বাংলাদেশের জাতীয় জীবন রিলেটেড যা আছে আমি সব একসাথে চলে আসবে। তারপর হচ্ছে আমি অর্থনীতি নিয়ে অধ্যায়টা যখন পড়বো, তখন আমি বাংলাদেশের এই 6ষ্ঠ অধ্যায় যেটা আছে প্রাকৃতিক সম্পদের অধ্যায়টা পড়ে ফেলবো। এটা পড়ার পরে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যেটা আছে এটা পড়বো। তারপর হচ্ছে বিশ্বায়ন ও বাংলাদেশ যেটা আছে এটা। অর্থাৎ আমি অর্থনীতি নিয়ে যখন পড়বো তখন আমার 3টা অধ্যায় একসাথে চলে আসবে। তাহলে এখানে হচ্ছে আমার একটা অধ্যায় ধরি, তারপর এখানে হচ্ছে 2টা, মানে এটা আসলে বাংলাদেশের সিলেবাসটা মূলত 5 ভাগে বিভক্ত। তৃতীয় ক্যাটাগরিতে আমি যখন রাষ্ট্র, রাজনীতি, সংবিধান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পড়বো, এখানে আমার 5টা অধ্যায় আমার একসাথে চলে আসবে। আমি প্রথমে বাংলাদেশের সংবিধান দিয়ে শুরু করব। সংবিধান যখন পড়বো, তারপরে হচ্ছে আমি এটার দ্বিতীয় অধ্যায় হিসেবে আমি সরকারের যে অঙ্গসমূহ এটা পড়বো, আইন বিভাগ, নির্বাহী বিভাগ। এই অধ্যায় পড়ার পর আমি বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে পড়বো, তারপরে নির্বাচনী ব্যবস্থা নিয়ে পড়বো, তারপর অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান নিয়ে পড়বো। তাহলে আমার এই থার্ড লেয়ারে হচ্ছে আমার মোট 5টা অধ্যায় চলে আসতেছে। তাহলে আমি যদি এইভাবে ক্যাটাগরাইজলি অধ্যায়গুলো শেষ করি, তাহলে আমার জন্য পড়াটাও সহজ হচ্ছে, আমার মনে রাখাটাও সহজ হচ্ছে, আমার প্রিপারেশনটাও অনেক ছোট হয়ে আসতেছে।
তারপর হচ্ছে আমি যখন পররাষ্ট্রনীতি পড়বো, এটা অলরেডি আপনার বাংলাদেশ বিষয়াবলিতে আপনার অলরেডি পড়া হয়ে যাচ্ছে। তাহলে দুঃখিত, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। তাহলে আপনি যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়বেন, তখন আপনার কিন্তু এই পররাষ্ট্রনীতি বৈদেশিক সম্পর্কে এটা অলরেডি পড়া হয়ে যাবে, এবং এটা নিয়ে আসলে আপনার আবার নতুন করে কিন্তু পড়তে হচ্ছে না। এবং ইন্টারেস্টিংলি দেখেন, আপনার সিলেবাস আমরা দেখেছি যে বিশাল সিলেবাস, কিন্তু এখন আমি সিলেবাসটাকে যেভাবে কমালাম, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ বিষয়াবলী থেকে আপনি যদি 46-এর প্রশ্ন দেখেন, সেখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে, অর্থাৎ আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে এখানে 2টা প্রশ্ন আসে। 2টা প্রশ্নের মধ্যে হচ্ছে একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধান। এখন বলেন, এই যে রোহিঙ্গা সমস্যার যে সমাধান, এবং তাহলে এই রোহিঙ্গা ইস্যু তো এটা তো আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পর, আপনি তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যখন পড়বেন তখন তো রোহিঙ্গা সমস্যা মাস্ট পড়বেন। তাহলে আপনি যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়েছেন, তাহলে আপনার রোহিঙ্গা প্রশ্ন বাংলাদেশ বিষয়গুলিতে আনসার দিয়ে আসতে পারছেন, এবং এটা মার্কস ছিল 20। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা যে প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে, মানে আমাদের স্কোপগুলো, যে আমাদের হচ্ছে পররাষ্ট্র নীতির যে সম্ভাবনাগুলো, সেগুলো নিয়ে একটা প্রশ্ন এসেছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে 46-এ, মানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ফরেন পলিসি। তাহলে আমি যখন এভাবে ক্যাটাগরাইজ করছি, আমার কিন্তু পড়া কমে যাচ্ছে। অর্থাৎ পররাষ্ট্রনীতি আমি যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়বো, তখন আমার হয়ে যাবে। এবং 46-এ এটা নিয়ে হচ্ছে 2টা প্রশ্ন আসছে, 40 মার্কস 40 মার্ক, যেটা আমার আন্তর্জাতিক পড়া দিয়ে কভার হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার 5 নাম্বার যে ক্যাটাগরি, সেটা হচ্ছে আমার ক্রস কাটিং ইস্যু হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। এখানে 3টা অধ্যায়, একটা হচ্ছে আমার জলবায়ু নিয়ে, আমি যখন জলবায়ু নিয়ে পড়বো, এটার পড়ার পর তথ্য প্রযুক্তি, তারপর হচ্ছে আমার জেন্ডার ইস্যু। এই 3টা ইস্যু আমি অলরেডি বিভিন্ন জায়গায় পড়বো। আমি আইসিটিতে পড়বো, আমি সায়েন্সে পড়বো, হচ্ছে আমি বাংলা রচনাতে পড়বো, ইংলিশে এসেতে পড়বো, পাশাপাশি আবার আমি এখানেও পড়বো। তাহলে আমি যখন এই ইস্যুটা যখন 3টাকে যখন আমি একসাথে পড়বো, তখন আমার এই পড়াটা বারবার যখন রিপিটেটিভ হবে, এবং আমার পড়াটা কিন্তু সহজ হয়ে যাবে, এবং আমার এটা মনে থাকবে। আমি যখন হচ্ছে ক্লাইমেট নিয়ে পড়বো, এটা নিয়ে পড়লে আমি এটাকে এমনভাবে আমি পড়ানোর চেষ্টা করবো আপনাদেরকে, যাতে ক্লাইমেট নিয়ে একটা ওভারঅল আপনাদেরকে একটা ক্লাস দিব, যাতে এই ক্লাইমেট নিয়ে যদি আপনার বাংলা রচনা আসে, আপনি যেন বাংলা রচনার যে 40 মার্ক, এটা যেন আপনি অ্যান্সার করে আসতে পারেন। এই ক্লাইমেট নিয়ে যদি আপনার ইংরেজিতে রচনা আসে, আপনি যেন 50 মার্কসের অ্যান্সার করে আসতে পারেন। আইসিটি নিয়ে আপনাদেরকে এমনভাবে পড়ার চেষ্টা করাবো, মানে একটা নোটে, যেটার মাধ্যমে আপনার এটা বাংলা রচনা আসুক, ইংরেজি রচনা আসুক, যাতে আপনি অ্যান্সার করে আসতে পারেন। তারপর এই যে জেন্ডার ইস্যুতে, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা ক্লাসের মাধ্যমে আপনি যেন এইটা থেকেই আন্তর্জাতিক বিষয়বলি, বাংলাদেশ বিষয়বলি, বাংলা রচনা, ইংরেজি রচনা একসাথে কভার হয়ে যায়। অর্থাৎ আমরা যেটা চেষ্টা করলাম, প্রথমে আমরা সিলেবাসটা বোঝার চেষ্টা করলাম, সিলেবাসটা কঠিন ছিল, এটা আমরা বাংলায় সেগমেন্ট ভাগ করে পড়লাম, এবং কি কি প্রশ্ন আসে সেটা দেখলাম, এবং ফিউচার কোন ট্রেন্ড থেকে প্রশ্ন আসতে পারে সম্ভাবনাময়, সেটা দেখলাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখলাম যে এই যে 16টা অধ্যায় আছে, এটা 16টা অধ্যায় না, এটা মূলত আসলে 5টা সেগমেন্টে বিভক্ত। তাহলে 5টা সেগমেন্ট আপনাদেরকে আমি দেখালাম। এবার হচ্ছে দেখেন, আমি এই যে আপনার বাংলাদেশ বিষয়াবলীর এই 16টা উপরের 16টা অধ্যায় আপনি পড়তেছেন হচ্ছে 5টা সেগমেন্টে। তাহলে আপনি যখন 5টা সেগমেন্টে পড়তেছেন, তখন কিন্তু আপনার হচ্ছে আবার পাশাপাশি আপনি যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা পড়ে ফেলতেছেন, তাহলে আপনার বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যখন আপনি এই 300 মার্কসের প্রিপারেশন নেবেন, তখন আপনাকে একটু কৌশলী হইতে পড়তে হবে, যেন আপনার অটো আরও 90 মার্কস রিটেনের কাভার হয়ে যায়। কারণ আপনার তো সময় কম, আপনার কৌশলী হয়ে পড়তে হবে। এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন, তাহলে বিসিএস রিটেনে ভালো মার্কস করা কিন্তু কঠিন হয়ে যাবে। যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, ধরেন এই যে রচনা, যেমন 46 বাংলায় রচনা আসছে 46তম বিসিএসে, যে 21 শতকের পৃথিবী। তারপর হচ্ছে ধরেন এই যে গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে এই যে গণতান্ত্রিক রাষ্ট্র, এটা তো হচ্ছে আমার বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাসে আছে। তারপরে দেখেন 46তম বিসিএসে ইংরেজি যে রচনা আসছে, সেটা হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু। দেখেন এটা আপনার একটা অধ্যায় আছে যে পরিবেশ প্রকৃতি চ্যালেঞ্জের সম্ভাবনা। তাহলে আপনার এই বাংলাদেশ বিষয়গুলির একটা অধ্যায় আছে জলবায়ু নিয়ে, সেটা নিয়ে আপনার 46তম বিসিএসে ইংরেজিতে 50 মার্কসের একটা রচনা আসছে। তাহলে আপনি যখন এখানে আবার এই জলবায়ু কিন্তু আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও আছে। তাহলে আপনি জলবায়ু যখন আমি পড়াবো, আপনাদেরকে এমনভাবে পড়ানোর চেষ্টা করব, এই একটা নোট দিয়ে যেন আপনার বাংলাদেশ বিষয়গুলি কাভার হয়, জলবায়ুর যে অধ্যায়টা, এই জলবায়ুর এই অধ্যায়টা দিয়ে যেন আপনার বাংলা রচনা কাভার হয়, ইংরেজি রচনা কাভার হয়। তারপর দেখেন এই যে ব্লু ইকোনমি, তারপর এই যে ব্লু ইকোনমি, এটা কিন্তু আসলে বাংলাদেশ বিষয়গুলিতে কিন্তু আছে। আমরা যখন এই যে ইকোনমি অর্থনীতি অধ্যায়টা পড়বেন, তারপর আপনি যদি এই 45তম বিসিএস খেয়াল করেন, 45তম বিসিএসে বাংলা রচনা কি আসছে,
যে ইন্টারনেট সংস্কৃতি ও বিশ্ব ব্যবস্থা। তাহলে এই যে আপনার ইন্টারনেট সংস্কৃতি হচ্ছে এই যে তথ্য প্রযুক্তি থেকে, এবং হচ্ছে এই যে বিশ্ব ব্যবস্থা দেখেন এই যে ওয়ার্ল্ড অর্ডার, আপনি এই বিশ্ব ব্যবস্থা কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনাদেরকে কিন্তু পড়ানো হয় বিশ্ব ব্যবস্থা। তার মানে আপনার যদি ইংরেজি রচনাটা দেখেন 45তম বিসিএসে ইংরেজি রচনা আসছে যে ওয়ার্ল্ড রিফিউজি প্রোগ্রাম, মানে বিশ্বের যে শরণার্থী সমস্যা, অর্থাৎ আমরা আপনার ইংরেজি রচনা আসতেছে আপনার আন্তর্জাতিক অ্যাফেয়ার্স থেকে। তারপর হচ্ছে আপনি যদি আরও দেখেন, আরও আপনি 44তম বিসিএস দেখেন, সবগুলো বিসিএস এর যে রচনাটা আসতেছে আপনার সেখানে একটা রচনা থাকতেছে আপনার বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। দেখেন 44তম বিসিএস এ বাংলা রচনা আসছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব পরিস্থিতি। এখন আপনি বলেন এই যে বাংলা রচনা যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসছে, এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাংলাদেশ বিষয়। তারপর আপনি 44তম বিসিএসের ইংরেজি যে রচনা রাশিয়া ইউক্রেন ওয়ার অ্যান্ড ইটস ইকোনমিক ইম্প্যাক্ট। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আপনি যদি বাংলাদেশ বিষয়ে বলি এবং আন্তর্জাতিক বিষয়ে বলি মোট 300 মার্ক যদি ভালো করে পড়েন এবং সেটাকে কৌশলী হইতে পড়েন, তাহলে আপনার 90 মার্ক বাংলা এবং ইংরেজি যে রচনা এটার একটা পার্ট আপনার কাভার হয়ে যাচ্ছে যদি আপনি এটা মনোযোগ দিয়ে পড়তে পারেন। তাহলে এটা হচ্ছে বিষয়। এবার হচ্ছে আমরা তৃতীয় ধাপে আসি। তৃতীয় ধাপটা হচ্ছে আপনার আন্তর্জাতিক এর পাশাপাশি বাংলাদেশ বিষয়াবলীর একদম শুরুতে আমরা যে সিলেবাসগুলো দেখেছিলাম, এই যে আমরা সিলেবাসটা দেখেছিলাম, এই সিলেবাসের মধ্যে হচ্ছে আপনার প্রত্যেকটা যে এই যে টার্মগুলো আমরা দেখেছিলাম, ধরেন এই যে কালচারাল ডাইভার্সিটি, ধরেন হচ্ছে আপনার জিএনপি, জিডিপি, তারপরে হচ্ছে এই যে এভাবে প্রত্যেকটা যেগুলো আছে, ধরেন হচ্ছে এই যে বাংলাদেশ প্রিএমবল ফিচার্স, এভাবে দেখবেন যে অনেকগুলো টার্ম আছে। এখন বাংলাদেশ বিষয়ে বলি হচ্ছে আপনার এমন, যেটা হচ্ছে আপনার এই যে কনসেপ্টগুলো সম্পর্কে অন্তত 2 লাইন করে হলে হচ্ছে আপনার একটু জানা থাকা লাগবে। কারণ বাংলাদেশ বিষয়াবলিতে আপনার যদি এমন প্রশ্ন আসে, এখানে হচ্ছে আপনার প্রশ্ন কমন পড়বে কি পড়বে না, এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ বিষয়ের সিলেবাসে যেগুলো আছে এটার কনসেপ্টটা সম্পর্কে যদি আপনি ধারণা না থাকে, অর্থাৎ কোনো একটা কনসেপ্ট সম্পর্কে যদি আপনার একটা ওয়ার্ডও যদি জানা না থাকে, ধরেন প্রশ্নে আসলো যে আপনার হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা হচ্ছে ওই যে কপিরাইট আছে না মেধাস্বত্ব, তো এটা নিয়ে প্রশ্ন আসলো, বা হচ্ছে আপনার মেধাস্বত্ব নিয়ে যে প্রশ্ন আসছে, তো একটা দেখা গেছে মেধাস্বত্ব নিয়ে 20 মার্কসের একটা প্রশ্ন আসছে। এখন আপনি যদি ওই মেধাস্বত্ব নিয়ে নাই জানেন যে মেধাস্বত্ব জিনিসটা কি, বা আপনি যদি হচ্ছে ধরেন মানে যে এখানে আসলে সংবিধানের মধ্যে একটা আছে দেখুন যে রুলস অফ বিজনেস, মানে পার্লামেন্টের যে কার্যাবলীতে, এখন রুলস অফ বিজনেস জিনিসটা কি এটা যদি আপনি এক লাইনে নাও জানেন, তাহলে কিন্তু এটা নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আপনি কিন্তু লিখতে পারবেন না। কিন্তু এটা নিয়ে যদি আপনি 2টা শব্দ জানেন যে রুলস অফ বিজনেস মানে হচ্ছে এই জিনিস, তাহলে কিন্তু আপনি ওটা নিয়ে বড় প্রশ্ন আসলে অন্তত বানিয়ে বানিয়ে হলেও লিখে আসতে পারবেন। তো যে কারণে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সবগুলো অধ্যায়ের যে কনসেপ্টগুলো আছে এটা সম্পর্কে আপনার ন্যূনতম একটু কিছু কিছু ধারণা আপনার থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি দেখাচ্ছিলাম এই যে 16টা যে অধ্যায় আছে, এই 16টা অধ্যায় বাংলাদেশে 5ই আগস্টের পরে সরকার পট পরিবর্তনের পরে অনেকগুলো জায়গায় হচ্ছে আপনার গতানুগতিক যেই সিলেবাসটা আছে সেটার পরিবর্তে আপনার নতুন যে ট্রেন্ডস, বিশেষ করে যেমন অর্থনীতি অধ্যায় হচ্ছে আপনার সেখানে মেগা প্রজেক্ট আসতো, তারপরে সরকারের উন্নয়ন নিয়ে আসতো আগে, কিন্তু এখন কিন্তু মেগা প্রজেক্ট নিয়ে আসবে না। এখন যদি প্রশ্ন আসে যে ওই যে মেগা প্রজেক্টগুলো যেগুলো আছে সরকারের বড় বড় প্রজেক্ট, এই প্রজেক্টগুলোতে আসলে দুর্নীতি হ্রাস কিভাবে করা যায়, দ্বিতীয়ত হচ্ছে ওই প্রজেক্টগুলো কিভাবে আসলে মানে হচ্ছে আপনার অল্প বাজেটে কিভাবে বেস্ট আউটপুট নিয়ে আসা যায়, এই ধরনের পলিসিগত প্রশ্ন হবে। তাহলে আপনার অর্থনীতিতে আগে যেই ক্যাটাগরিতে প্রশ্ন আসতো আপনার ওই যে অর্থনৈতিক সমীক্ষা, আপনার হচ্ছে উন্নয়নমূলক ডাটা, তারপর হচ্ছে প্রপার্টি রেট আপনার কত বাড়ছে কমছে, তারপর হচ্ছে আপনার মাতৃমৃত্যু হার, তারপরে শিশু মৃত্যু হার, তারপরে শিক্ষার হার, এই যে উন্নয়নমূলক যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু আসলে আগের জন্য অনেক প্রাসঙ্গিক ছিল এবং এখানে আপনাকে হিউজ ইফোর্ট দিতে হইতো, কিন্তু এখন কিন্তু এই ইস্যুগুলো পরিবর্তন হয়েছে অনেক। এখন যদি ওই অর্থনীতি অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে হচ্ছে আমি ওখানে সেগমেন্ট আকারে দেখিয়েছি এবং ক্লাসেও পরবর্তী বিস্তারিত দেখাবো, সেটা হচ্ছে পলিসি আকারে আসবে। পলিসি বলতে আমি বুঝিয়েছিলাম অর্থনৈতিক অধ্যায় হচ্ছে যে আপনার হচ্ছে ধরেন কৃষক বা কৃষি, ধরেন এটা একটা অর্থনীতির একটা চ্যাপ্টার, এখান থেকে আপনার পলিসি আকারে আসবে যে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার আসলে ওয়েগুলো কি। কৃষি থেকে যদি প্রশ্ন আসে আমাদের অনাবাদি যে জমিগুলো আছে বা আমাদের যে সেগুলো সর্বোত্তম ব্যবহার কিভাবে করা যায় এই রিলেটেড। তারপরে ধরেন হচ্ছে আপনার শ্রমিক, এটা একটা ইস্যু, শ্রমিকদের মজুরি কিভাবে
ইয়া করা যায় রাইটস। তারপর হচ্ছে ধরেন আপনার গার্মেন্টস একটা ইস্যু, এটার পণ্য ডাইভার্সিফিকেশন বা এটাকে আরো বৃহৎ করা, অর্থাৎ পলিসি রিলেটেড প্রশ্নগুলো আপনার ইকোনমিক চ্যাপ্টার থেকে আসবে। তারপর হচ্ছে আপনার যেই জায়গায় এই যে সিলেবাসের আরো যেই জায়গায় পরিবর্তন হয়েছে আপনার, সেটা হচ্ছে ধরেন এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে আপনার রিসেন্ট যে ট্রেনগুলা, অর্থাৎ আপনার যে জুলাই সনদ, এই জুলাই সনদের মধ্যে হচ্ছে 84টা আর্টিকেলের মধ্যে আপনার সংবিধান রিলেটেড যে 60টা আর্টিকেল আছে জুলাই সনদের মধ্যে, এটা নিয়ে যখন আমি পড়বো তখন হচ্ছে আমার এখানে সংবিধানের যে অধ্যায়টা আছে এটাও কাভার হয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের যে অর্গান আছে এটাও কাভার হয়ে যাচ্ছে। তাহলে আমার হচ্ছে এই দুইটা টপিকে কিন্তু আগের সাজেশন অনুযায়ী আমার পড়া যাবে না। কোনটা? একটা প্রথম হচ্ছে আমার ইকোনমি অধ্যায়, আগের সাজেশন কি ছিল, ওই অধ্যায়টা দলীয়করণ ছিল, মানে দলীয়ভাবে প্রভাবিত ছিল, উন্নয়ন মেগা প্রজেক্টগুলো আসতো, এখন ওটা থেকে পলিসি রিলেটেড আসবে সেক্টর ওয়াইজ, অর্থাৎ বাণিজ্য, কৃষি, গার্মেন্টস, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প, এই ধরনের সেক্টর ওয়াইজ পলিসি বেসড প্রশ্ন আসবে। আর দ্বিতীয় চেঞ্জ হচ্ছে আমার এই যে কনস্টিটিউশন এবং অর্গান অফ গভর্নমেন্ট, এটার আগের ট্রেডিশনের যে প্রশ্ন, আগের যে সিলেবাস, সেগুলো থেকে না এসে জুলাই সনদে হচ্ছে যদি প্রশ্ন আসে যেই 60টা আছে সংবিধান রিলেটেড সেগুলো থেকে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর সিলেবাসের চেষ্টা করেছি হচ্ছে ফরেন পলিসি, ফরেন পলিসিতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আসে। তারপরে এই যে অধ্যায়গুলো হচ্ছে এত বছর ইরেলিভেন্ট ছিল, কি কি অধ্যায় ইরেলিভেন্ট ছিল, পলিটিক্যাল পার্টিজ অধ্যায়টা ইরেলিভেন্ট ছিল, এটা এখন রেলিভেন্ট, এটা আপনাকে এখন পড়তে হবে। তারপরে ইলেকশন ইন বাংলাদেশ, এটা আগে ইরেলিভেন্ট ছিল যেহেতু তিনটা নির্বাচনই হয় নাই, আমি দামি নির্বাচন হয়েছে তখন ইরেলিভেন্ট ছিল, কিন্তু এটা এখন রেলিভেন্ট। তারপর হচ্ছে তারপর হচ্ছে আমার হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যেটা আছে বাংলাদেশের লিবারেশন ওয়ার, এটা থেকে আমার ওই যে 52 থেকে যে ধারাবাহিক ইতিহাস 71 পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলা, সেটা আগের মতোই থাকবে। কিন্তু হচ্ছে এই জায়গাটাতে যেই চেঞ্জটা আসছে সেটা হচ্ছে 46তম বিসিএস একটা ইন্ডিকেটর দিয়েছে যে এটা আসলে কোনো একদলীয় বা একটা দলের মুক্তিযুদ্ধ না, এটা জনযুদ্ধ ছিল, মানে পাবলিক এঙ্গেজমেন্ট ছিল, এটা সারা বাংলাদেশে আপামর জনগণের যুদ্ধ ছিল। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ট্রেন্ড, এটা কোনো এক নেতার ছিল না, মানে রাজনৈতিক দলগুলো যে নেতাদের এটাকে ইয়া করে হাইলাইট করে, আওয়ামী লীগ যখন ছিল তখন শেখ মুজিবুর রহমানকে অত্যধিক হাইলাইট করেছে, অন্যদের যে ভূমিকা ছিল মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, তাদেরকে নেগলেক্ট করেছে। আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা জিয়াউর রহমানকে বেশি হাইলাইট করার চেষ্টা করেছে। তো এই জায়গা থেকে মুক্তিযুদ্ধ থেকে কিন্তু কিছু ট্রেন্ড পরিবর্তন হবে, যে এটা আসলে দলের থেকে পরিবর্তে এটা আসলে বহু নেতার যে ইয়া সেই দিকে শিফট করবে। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে সাথে এই যে আমাদের যে 24 এটাকে রিলেট করে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের সিলেবাস বিশ্লেষণ। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখলাম হচ্ছে সিলেবাসের 16টা অধ্যায় থাকলেও আমরা একদম শেষ দিকে চলে আসছি। আর আমরা হচ্ছে প্রথমে সিলেবাসটা বুঝলাম যে আসলে কি কি পরিবর্তন হয়েছে, কি কি আমি বাদ দিব, কি কি রেলিভেন্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে সিলেবাসটা সহজ করার পরে আমরা দ্বিতীয়ত সিলেবাসটাকে ক্যাটাগরাইজ করে আমরা 5টা অধ্যায়ের মধ্যে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? আমার পড়ার সুবিধার্থে, আমার মনে রাখার সুবিধার্থে। তাহলে 5টা ক্যাটাগরিজ কি? একটা হচ্ছে বাংলাদেশের জাতীয় জীবন, এই 4টা অধ্যায়। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এই 3টা অধ্যায়, মোট আমার 7টা অধ্যায় কভার হয়ে যাচ্ছে। তৃতীয় ক্যাটাগরাইজ হচ্ছে আমার সংবিধান, রাষ্ট্র, মানে রাষ্ট্রবিজ্ঞানের যে 5টা অধ্যায় আছে এটা একসাথে চলে আসছে। আর বৈদেশিক সম্পর্ক একটা, আরেকটা হচ্ছে আমার ইন্টারডিসিপ্লিনারি যেটা আছে, ক্রস কাটিং ইস্যুস। এবার হচ্ছে আমরা সর্বশেষ ধাপে যেটা আসি সেটা হচ্ছে আমাদের সিলেবাস বিশ্লেষণ। মার্কস ডিস্ট্রিবিউশন, আপনি যদি হচ্ছে 35 থেকে হচ্ছে আপনার 35 এবং 36, ধরেন 35 আর হচ্ছে 36, এই দুইটা বিসিএস এর হচ্ছে যদি আপনি প্রশ্ন দেখেন, যেমন অন্যান্য বিষয়গুলির মার্কস ডিস্ট্রিবিউশন ধরেন স্পেসিফিক করা থাকে, কিন্তু বাংলাদেশ বিষয়গুলির মার্কস ডিস্ট্রিবিউশন স্পেসিফিক নাই, শুধু সেটা বলা আছে এটার মার্কস হচ্ছে আপনার 200। প্রশ্ন কয়টা থাকবে, কোন প্রশ্নে কত মার্কস থাকবে সেটা কিন্তু নাই। তো এই জায়গা থেকে 35তম বিসিএস এ আপনার যেটা আসছে সেটা হচ্ছে আপনার 35তম বিসিএস এ এই 1 ধরেন 2 3 4 এরকম করে একটা প্রশ্নের মধ্যে হচ্ছে 4টা করে প্রশ্ন দিয়েছে। ধরেন একের মধ্যে 4টা প্রশ্ন দিয়েছে, ক খ গ ঘ দিয়ে। তারপরে 2 এর মধ্যে 4টা প্রশ্ন দিয়েছে। তারপরে 3 এর মধ্যে 4টা প্রশ্ন দিয়েছে। 4 এর মধ্যে 4টা প্রশ্ন দিয়েছে।
অর্থাৎ এভাবে সে মোট 10টা সেগমেন্টে সে মোট 40টা প্রশ্ন দিয়েছে। আপনার 35 বিসিএস এবং হচ্ছে 36 বিসিএসে আপনার প্রশ্ন ছিল 40টা, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের 40টা প্রশ্নের 5 মার্কস করে হচ্ছে আপনার 200 মার্কস। এখন এই দুইটা বিসিএসে হচ্ছে কেন 40টা প্রশ্ন দিচ্ছে, ওই যে আমার সিলেবাসের যে 16টা অধ্যায় আছে, সিলেবাসের 16টা অধ্যায় কাভার করার জন্য 16টা অধ্যায় থেকে তারা টাচ করেছে, মানে 16টা অধ্যায় টাচ করেছে এবং 16টা অধ্যায় থেকে কিছু না কিছু প্রশ্ন দিয়ে মোট 40টা প্রশ্ন করে দিত, 4 মার্কস করে 35 এবং 36। তো পরবর্তীতে হচ্ছে আপনার প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ আসছে, দেখে যে আসলে এই 40টা প্রশ্ন 4 ঘন্টা সময় একজন শিক্ষার্থীর পক্ষে আনসার করা আসলে একটু কঠিন হয়ে যায়, সময় পাওয়া যায় না। তাহলে সে কি করেছে, 37 থেকে আপনার 44 পর্যন্ত সে হচ্ছে প্রশ্নের সংখ্যা কমিয়ে আনছে। প্রশ্নের সংখ্যা কমিয়ে সে কি করেছে, ধরেন আপনি যদি প্রশ্ন করেন, আগে যেমন প্রত্যেকটা সেগমেন্টে 4টা করে প্রশ্ন থাকতো, ছোট ছোট 4টা বা কোনোগুলো 40 মার্ক, এটাতে হচ্ছে সে 37 থেকে 34-এ হচ্ছে সে প্রশ্ন সংখ্যা কমিয়ে ধরেন হচ্ছে আপনার 19টা 18টাতে নিয়ে এসেছে, কোনোটাতে 17টা, কোনোটাতে হচ্ছে 19টা, আর সর্বোচ্চ হচ্ছে মেবি 21টা। এই ধরনের প্রশ্ন এনে এখানে হচ্ছে ধরেন ক, তারপরে হচ্ছে খ, তারপর এটাতে ধরেন শুধু একটাই প্রশ্ন, 3-এ ধরেন যে সে 3টা প্রশ্ন দিয়েছে, ক খ গ। অর্থাৎ ধরেন 1 নম্বর প্রশ্নে সে 2টা প্রশ্ন দিয়েছে, ক ধরেন দিয়েছে যে হচ্ছে এটাতে ধরেন দিয়েছে যে বাংলাদেশের যে আপনার টপোগ্রাফিক্যাল যে ফিচার্স এগুলো কি কি, এটাতে ধরেন সে 4 মার্কস দিয়েছে। আরেকটা মনে করেন যে বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান, এই অবস্থানের আসলে চ্যালেঞ্জগুলো কি কি, ঝুঁকিগুলো কি কি, সুবিধা কি কি, এটা নিয়ে ধরেন দিয়েছে 16। মানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে সে প্রশ্ন কমিয়ে এনে প্রশ্নগুলো কমিয়েছে। কোনো প্রশ্নে দিয়েছে ধরেন, কোনোটাতে দিয়েছে মাত্র 2টা প্রশ্ন, কোনোটাতে একটা দিয়েছে, ওই একটার মধ্যেই সে 20 মার্ক দিয়েছে। কোনোটার মধ্যে হচ্ছে সে 3টা প্রশ্ন দিয়ে, কোনোটাতে ধরেন 7, কোনোটাতে ধরেন দিয়েছে আপনার 10, আবার কোনোটাতে দিয়েছে 3। অর্থাৎ সে মানে প্রশ্ন অনেক, যখন 40টা আসতো অনেক সময় লেগে যেত, প্রশ্ন উত্তর করা যেত না। পরবর্তীতে 37 থেকে আপনার 44 পর্যন্ত প্রশ্ন কমিয়ে সেটাকে 17, 19, 18 এরকম নিয়ে এসেছে। কিন্তু একদম রিসেন্ট যে ডেভেলপমেন্ট, আপনারা সামনে যারা বিসিএস দিবেন আপনার 47 থেকে শুরু করে, তারা হচ্ছে প্রশ্ন ফলো করবেন হচ্ছে 46-এর যে প্রশ্ন আছে আর হচ্ছে 45-এর যে প্রশ্ন আছে, এই 2টা প্রশ্ন ফলো করবেন। কারণ এখন হচ্ছে রিসেন্ট এই ধরনের ট্রেন্ডে প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে, যে আপনার 10টা প্রশ্ন থাকে, 20 মার্কস করে 200 মার্কস। আপনি যদি 46-এর বিসিএস-এর প্রশ্নটা দেখেন, সেখানে হচ্ছে আপনার 10টা প্রশ্ন ছিল, 10টা প্রশ্নে 20 মার্ক। এবং হচ্ছে আরও ইন্টারেস্টিং হচ্ছে 46-এর প্রশ্নটা যদি খেয়াল করেন, আগের যে প্রশ্নের প্যাটার্ন ছিল 35 থেকে হচ্ছে আপনার 44 পর্যন্ত, ওই প্যাটার্নে হচ্ছে অনেক ছোট ছোট প্রশ্ন থাকতো, একদম সরাসরি সংজ্ঞা জানতে চাইতো, মানে টিকা আকারে থাকতো। কিন্তু আপনি এই 46তম প্রশ্নে যদি দেখেন, এখানে আসলে বাংলাদেশ বিষয়াবলীর যে পলিসি মেকিং জায়গা থেকে, পলিসিগত জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে। যেমন আপনি দেখবেন যে ওখানে কৃষকদের ন্যায্য মূল্য কিভাবে নিশ্চিত করা যায়, সে ধরনের 46 একটা প্রশ্ন এসেছে পলিসিমূলক। তারপর হচ্ছে আপনার বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সুশাসন কিভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়ে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে আপনার পরিবেশ অবক্ষয় রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, এই ধরনের প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে বৈদেশিক সম্পর্ক উন্নয়নে করণীয় কি। অর্থাৎ 46তম প্রশ্ন যদি আপনি দেখেন, সেখানে আসলে ডেফিনেশন বা ডেসক্রিপশন এই ধরনের প্রশ্নের পরিবর্তে তারা হচ্ছে পলিসি ড্রাইভেন, নীতি নির্ধারণী ড্রাইভেন, এই ধরনের প্রশ্ন তারা বেশি দিয়েছে। এবং হচ্ছে প্রশ্নের সংখ্যা কমিয়ে 10টাতে নিয়ে এসেছে। তো এটা হচ্ছে ওভারঅল আলোচনা। তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে আমি যেই আলোচনাটা করব আজকে, সেটা হচ্ছে 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, 10 মিনিটও লাগবে না। তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়ে বলি, 200 মার্কস। 200 মার্কসের মধ্যে হচ্ছে আমার অধ্যায় চ্যাপ্টার পড়তে হবে হচ্ছে আমার 16টা। তো 16টা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে প্রশ্নের মধ্যে চ্যাপ্টারে অনেক ধরনের ডাইভার্সিফিকেশন আছে। এবং তাইলে আমাকে প্রথমে হচ্ছে এই 16টা চ্যাপ্টার, আমি যে হচ্ছে পিডিএফটা তৈরি করেছি স্লাইডটা, এখানে বাংলায় সেগমেন্ট আকারে আপনাদেরকে এই পিএসসির যে সিলেবাস যেটা ইংরেজিতে ছিল সেটা আসলে
ব্যাখ্যা করে সেখানে সেগমেন্ট আকারে দেখিয়েছি, যে কারণে তারপরে হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে আপনার কোন কোন চ্যাপ্টার হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে সরকার পরিবর্তনের সাথে সাথে, এবং নতুন সরকার নতুন বাস্তবতার পরিপ্রেক্ষিতে কোন ওই চ্যাপ্টারের সাথে রেলিভেন্ট কি কি বিষয় আসলে প্রাসঙ্গিক হয়েছে সেটা দেখিয়েছি। অর্থাৎ আপনাকে প্রথমত দেখানোর চেষ্টা করেছি এই যে আমার যেই স্লাইডটা আছে সেখানে আছে আপনার সিলেবাসটা আপনার জন্য সহজ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্যাটাগরাইজ করে 16টা অধ্যায়কে মোট অধ্যায়কে আপনাকে 5টা ক্যাটাগরিজে নিয়ে আসা হয়েছে, 5টা ক্যাটাগরিজে, যাতে আপনার পড়তে সহজে এবং মনে রাখতে সহজে, এবং হচ্ছে এটা যেন আপনি বাংলা রচনা ইংরেজি রচনাতেও আপনি ব্যবহার করতে পারেন। তৃতীয়ত হচ্ছে আপনার যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে আগে 40টা প্রশ্ন থাকতো, 19টা প্রশ্ন থাকতো, 17টা থাকতো। রিসেন্ট 2টা প্রশ্নে পরিবর্তন এসে এখানে 10টাই প্রশ্ন দেয় 20 মার্ক করে, এবং প্রশ্নের মধ্যে যেই পরিবর্তন সেটা হচ্ছে আগে দিত যে ধরেন বাণিজ্য মেলা নিয়ে লিখুন, আগে দিত যে ওয়ার রিপোর্টেশন নিয়ে লিখুন, আগে দিত যে হচ্ছে বলেন যে নারীর ক্ষমতায়ন কি, ধরনের সংজ্ঞাগুলো জানতে চাইতো। কিন্তু এখন হচ্ছে রিসেন্ট যেই এইপিএসসি আসার পরে তারা অনেকটা পলিসি ড্রাইভেন, মানে হচ্ছে আপনার কাছ থেকে সুপারিশ জানতে চায়, মানে দারিদ্র বিমোচনে আপনি মানে কি ধরনের পদক্ষেপ নিতে চান, পরিবেশ দূষণের ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিতে চান, এই ধরনের পলিসি ড্রাইভেন প্রশ্নগুলো আসতেছে। তো এবার হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে পড়াবো, আমি হচ্ছে আপনাদেরকে এই যে 16টা অধ্যায়ের যে ক্যাটাগরি ছিল 5টা ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে আমি পড়ানোর চেষ্টা করব 16টা অধ্যায়। তো ক্যাটাগরির মধ্যে আমার 16টা ক্লাসের মধ্যে আমি যেটা পড়াবো, প্রথমে 16টা অধ্যায়ের বিস্তারিত একদম বেসিক থেকে শুরু করে আপনাদেরকে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে এই ক্লাসগুলো শেষে এটার হচ্ছে যেই স্লাইড বা এটার হচ্ছে যে নোট পিডিএফ আকারে আমি দিয়ে দিব, যাতে হচ্ছে আপনার আবার নতুন করে ওই ক্লাস দেখে দেখে আপনার নোট করা করা সেটা যাতে না লাগে সেটা। তৃতীয়ত হচ্ছে আমি হচ্ছে যেই ডাটা চার্ট যেই কোনগুলা ব্যবহার করা যেতে পারে এটার একটা আসলে ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ এখন যেহেতু আগের মতো আছে, আপনি যদি ধরেন 44তম বিসিএস ক্যাডার হয়েছে, কিংবা হচ্ছে ধরেন আপনার 41তম বিসিএস ক্যাডার হয়েছে, তাকে যদি আপনাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ বিষয়াবলীর হচ্ছে আপনি হচ্ছে 2-3টা অধ্যায়ের নাম বলেন, তখন সে দেখবেন যে আসলে তার মাথায় ওই ইকোনমি অধ্যায়টা আসবে। কারণ কি, কারণ ওই সময় ইকোনমি থেকে হচ্ছে আপনার প্রায় মানে 3টা প্রশ্ন আসতো, 4টা প্রশ্ন, মানে এমন দেখা গেছে যে 3টা 2.5টার মতো করে প্রশ্ন আসতো, মানে হচ্ছে 40, 45, 50 এরকম করে মার্কস কভার করতে ইকোনমি থেকে, যে উন্নয়নমূলক যে মেগা প্রজেক্টগুলো থেকে, সেটার মধ্যে আমার অর্থনৈতিক সমীক্ষা থেকে শুরু করে যত উন্নয়ন আছে সেটা পড়তে হতো। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন যে সংবিধান নিয়ে মানে পুরো আস্ত বই পড়া লাগতো, মানে সংবিধান নিয়ে। তো এখন কিন্তু আমার আসলে পার্টগুলো ছোট হয়ে যাচ্ছে, এটা আমাকে ধরতে হবে। সংবিধান নিয়ে আমি কি পড়বো, পুরো সংবিধান এখন পড়বো না। আমার হচ্ছে যে আমি যেটা পড়াবো আপনাদের জুলাইয়ের যে ঘোষণাপত্রের মধ্যে সংবিধান রিলেটেড এবং অর্গান রিলেটেড যে 64টা আর্টিকেল আছে, সুপারিশ আছে, তার মধ্যে ছোট করে আমি এটা সংবিধানটা কভার করে দিব। এবং হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি যেই টপিকগুলো আপনাকে দেখালাম এগুলো একটা নোট আকারে দিব, যেন হচ্ছে আপনি এটা যেখান থেকেই প্রশ্ন আসে কেন আপনি যত অন্তত বেসিক নলেজটা যেন আপনার থাকে। তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশ বিষয়াবলীর যে ওভারঅল যে আজকের সিলেবাস বিশ্লেষণ। আশা করি যে মোটামুটি সিলেবাসটা অনেক বড় থাকায়, আসলে এটার প্রশ্নের অনেক বেশি ডাইভার্সিফিকেশন থাকায়, এটা আসলে এত শর্ট করে নিয়ে আসা, মানে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা, এটি একটু টাফ ছিল। সেটি আপনাদেরকে একটু সহজ করে দেখানোর চেষ্টা করেছি, এবং পরবর্তী ক্লাস থেকে আমরা অধ্যায় ধরে ধরে মানে অধ্যায় ধরে ধরে ওই যে ক্যাটাগরাইজ ওয়াইজ আমি পরবর্তী ক্লাসগুলোকে আপনাদের নিব। তো আশা করি যে বাংলাদেশ বিষয়গুলোর জন্য হচ্ছে 15 থেকে 16টা ক্লাসে শেষ হয়ে যাবে। এবং যদি আমি আর হচ্ছে পিডিএফগুলো যদি ভালো দেই এবং সেখানে যদি আসলে উল্লেখ করে দিই যে কী আপনি পড়বেন, সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে হচ্ছে আপনি 15টা কিংবা 16টা ক্লাসই আপনি পুরো অন্তত কনসেপ্টগুলো এবং হচ্ছে পুরো সিলেবাসটা অন্তত মোটামুটি একবার কভার হবে। জি ভাই। যেহেতু আপনি সপ্তাহে 4 দিন নিচ্ছেন, মনে হয় বেশি দিন সময় পাবেন, একটু ক্লাস ছোট করে ক্লাস সংখ্যা বাড়ানো যায় না? আপনার হচ্ছে ভাই পরীক্ষা হচ্ছে রিটেনের সময় তো 2 মাস, আপনার নভেম্বরের শেষ দিকে যদি পরীক্ষা হয় তাহলে তো 2 মাস সময় পাচ্ছি। সেটাই বলছে যে 4 দিন সপ্তাহে তো 2 মাসে মনে হয় আপনি 20টার বেশি ক্লাস নিতে পারবেন আর কি, 24টার মতো। 2 মাসে সপ্তাহে 16টা করে, মানে মাসে 16টা করে নিলে তো হচ্ছে 32-30টা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি যে আপনি যদি এই ক্লাসগুলো 24টা ক্লাস এখানে একটু ছোট করে মানে পড়াটা মনে হয় 2 মাসে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমি এটাকে এভাবেই চেষ্টা করবো। ধরেন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যদি আমার 12টা ক্লাসে যদি হয়ে যায়, ধরেন আমার সিলেবাস সম্পূর্ণ হয়ে গেল। বাংলাদেশ অ্যাফেয়ার্সে ধরেন আমার 16টার জায়গায় ধরেন আমাকে যদি বাড়িয়ে যদি 18টা নিতে হয় তাহলে নিলাম, তাহলে কত হচ্ছে 12 আর 18 হচ্ছে কত,
30 হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্সে যদি আমি এখানে ইন্টারন্যাশনালে 12 আর বাংলাদেশ অ্যাফেয়ার্সে যদি হচ্ছে আপনাদের 16টাই নেই, তাহলে কত হচ্ছে 28। আর 2টা ক্লাসে হচ্ছে আপনার আমাদের একটা রিভিশন ক্লাস দিতে হবে এবং হচ্ছে পরীক্ষার খাতায় লেখার যে কৌশল, কোন ধরনের ডাটা আমি ব্যবহার করব, কোন ধরনের চার্ট ব্যবহার করব, কোন ধরনের টপিক মানে বিশেষ করে হচ্ছে টার্মিনোলজিস ব্যবহার করব, এটার জন্য 2টা ক্লাস আমাকে নিতে হবে। মানে আমি চেষ্টা করব আসলে যদি সময় আপনাদের মানে রিটেন যদি কোনো কারণে পিছায় তাহলে ততদিন আমি ক্লাস নিব, সমস্যা নেই। কিন্তু এখন যেহেতু 2 মাস, তাই 2 মাসে 4 দিন করে সময় নিলে তো আসলে আমি 28 দিনই বা 30টা ক্লাসের মতো নিতে পারছি। এবার হচ্ছে একটু প্রশ্নের দিকে যাই। তাহলে হচ্ছে মানে আজকে বাংলাদেশ বিষয়গুলির সিলেবাসটা হচ্ছে কি, এটা অনেক বিশাল সিলেবাস, তো এটা অনেক মোটামুটি প্রশ্নের ডাইভার্সিফিকেশন বেশি, মানে অনেক প্রশ্ন আসে। ধরেন 35-এ যদি আপনার 40টা প্রশ্ন আসে, 30 হচ্ছে 6-এ 40টা, 80টা। তো এরকম বিসিএসগুলোতে দেখবেন যে বাংলাদেশ বিষয়গুলিতে মানে 17টা 18টা করে প্রশ্ন আসে। তার মানে আমার টপিকের ডাইভার্সিটি বেশি। তো ডাইভার্সিটি বেশি হওয়ার কারণে আমার যে টপিকটা আছে, অর্থাৎ যে অধ্যায়টা আছে, সে অধ্যায়টা আমি বুঝতে পারতাম না যে আসলে এই অধ্যায়ের মধ্যে এত প্রশ্নের ডাইভার্সিফিকেশন, তাহলে এখানে মূলত কি জানতে আমি কি পড়বো। তো এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে যে প্রত্যেকটা ক্লাসে এটা আবারও যেটা করব সেটা হচ্ছে ধরেন এই যে ডাইভার্সিফিকেশন জন্য ধরেন এই যে অধ্যায়টা আছে, অধ্যায়ের পাশে যে পিএসসির যে সিলেবাসটা আছে, এটা থেকে আসলে কোনগুলো ইরেলিভেন্ট হয়ে গিয়েছে সেগুলো বাদ দিয়ে দিব এবং যেগুলো এখনো রেলিভেন্ট আছে সেটা আমরা পড়বো এবং হচ্ছে এটার সাথে বর্তমানে যে প্রাসঙ্গিক আমরা সেটা পড়ার চেষ্টা করব। ধরেন এই যে টপিকে ধরেন এখানে যে ভিশন 2021 আছে, তা ভিশন 2021 এটা হচ্ছে ধরেন এটা আওয়ামী লীগের সাথে অনেক মানে ক্লোজলি রিলেটেড। তাহলে এটা তো এখন আওয়ামী লীগ সরকার না, এটার প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে, তাহলে এটা আমাকে বাদ দিতে হবে। তাহলে এখন আসলে আমাদের প্রাসঙ্গিকতা কোনটা? তো এখন হচ্ছে আমাদের প্রাসঙ্গিকতা ধরেন বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে, তারা এখন একটা ভিশন দেখাচ্ছে, ধরেন জাতীয় সরকারের ভিশন দেখাচ্ছে যে জাতীয় সরকার এটা কিভাবে হবে, একটা ন্যাশনাল ইন্টিগ্রিটির মাধ্যমে এটাকে একটা বৃহত্তর একটা রাষ্ট্র গঠনের দিকে তারা এটা নিয়ে যাবে। তাহলে আমাকে এখন এগুলো প্রাসঙ্গিক আকারে চেঞ্জ আসবে। তো এই ক্ষেত্রে আসলে আমি প্রথমে আপনাদেরকে এই সিলেবাসটা বোঝানোর চেষ্টা করলাম। এটা যদিও আমার কাছেও মনে হচ্ছে যে এত ডাইভার্সিফিকেশন আসলে কোনটা দিয়ে শুরু করব বা এটাকে কিভাবে আপনাদেরকে বুঝাবো, এটা আসলে অনেক ডিফিকাল্টিস ছিল। তো যে কারণে আসলে আমি প্রথমে সিলেবাসটা ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সিলেবাসে আমার এখনো কিছু অপ্রাসঙ্গিক আছে, কিছু প্রাসঙ্গিক, কিছু নতুন করে যুক্ত হচ্ছে। দ্বিতীয়ত এই সিলেবাসে এই ধারায় প্রশ্ন আসে, আমরা তাহলে এই সিলেবাস যখন পড়বো তখন এগুলো মাথায় রাখবো। তারপর হচ্ছে আমরা 16টা সিলেবাসকে ক্যাটাগরাইজ করলাম যাতে আমার পড়তে এবং মনে রাখতে সহজ হয়, 5টা ক্যাটাগরাইজ করলাম। তারপর হচ্ছে আমরা দেখালাম যে এটা ইন্টারডিসিপ্লিনারি কিভাবে, যেটা আমার বাংলা রচনা ইংরেজি রচনাতেও কাজে লাগে। তো এখন পরবর্তী ক্লাসগুলো আসলে যদি সময় বেশি পাই, আপনাদের সময় থাকে, তাহলে আমরা ওইভাবেই পড়াবো। এবার হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন শুনি। আপনারা হচ্ছে যারা ফেসবুকে দেখছেন কমেন্টে যদি সম্ভব হয় লিখেন, 10 মিনিটের মতো বা 5 মিনিট, বা আপনারা হচ্ছে জুমে যারা আছেন তারা হচ্ছে জুমে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যেভাবে প্ল্যান করেছিলেন সেভাবেই ভালো হবে এবং সেকেন্ডের সময় লিখেছে যে তাড়াতাড়ি শেষ করে ভালো হবে। আপনি যেভাবে প্ল্যান করছেন সময় নিয়ে হলে এভাবে করাই ভালো। হ্যাঁ ভাই, মানে এটাই ভালো হবে, কারণ হচ্ছে ভাই আমাদের মানে আপনি যে ম্যাটেরিয়ালস গুলো দিবেন এগুলো তো আমাদের পড়তে হবে বা এগুলো সময় দিতে হবে আর কি। তো আমার কাছে মনে হয় ভাই দ্রুত শেষ করাটাই ভালো। আপনি যেভাবে প্ল্যান করছেন ওভাবে আগানোই বেটার। এক্স্যাক্টলি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাকে কি শোনা যায়? জি জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা কোয়ারি ছিল, সেটা হচ্ছে আপনি যে স্লাইডগুলো আমাদের প্রোভাইড করতেছেন, এটা অ্যাকচুয়ালি কালকে মানে যেই গত ক্লাস গেছে সেটাটা দেখলাম যে আমাদের এইগুলো আপনি যেভাবে মার্ক করে দিচ্ছেন এমনটাই মার্ক অবস্থায় থাকতেছে, ওটা পিডিএফ করে পাঠাচ্ছেন। তো এটা আমার কাছে মনে হচ্ছে একটু হিজিবিজি টাইপ লাগতেছে। যদি এগুলা রিমুভ করে দেওয়া যায় ভালো হয় কিনা। আচ্ছা আচ্ছা আপু, ওইটা হচ্ছে গতকাল ওই স্লাইড মানে আমাদের প্রথম স্লাইড ছিল, তো অনেকগুলো ফাংশন আসলে আমরা বুঝতেও পারতেছিলাম না যে স্লাইডটা আসলে কিভাবে পিডিএফ আকারে দিব। আবার দেখি যে গ্রুপে আপলোড দেওয়ার ক্ষেত্রে ওখানে অনেকগুলো আসে, আপলোড হচ্ছে না। তো যে কারণে প্রথম স্লাইড যেহেতু আপনি পরামর্শ দিয়েছেন, ওই আঁকাগুলো হিজিবিজিগুলো ওগুলো থাকবে না, এটা এক্সচেঞ্জ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে প্রথম ক্লাস ছিল অনেক কিছুই আমরা করতে পারি না। সেটা হচ্ছে এই যে আমাদের যে রেকর্ডেড যে ভিডিওটা, রেকর্ডেড ভিডিওটা হচ্ছে ওই দিন আপনারা জিজ্ঞেস করেছিলেন যে এটা আসলে কখন দিব। তো রেকর্ডেড ভিডিওগুলো যেহেতু অনেক 1.5 ঘন্টার ক্লাস অনেক বড় হয়ে যায়, দিতে সময় লাগে। তো আমরা অনেক খুঁজে বের করে অনেক
একটা পদ্ধতি পেয়েছি যেটার মাধ্যমে আসলে আমরা খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ ধরেন আজকে ক্লাস হয়েছে, আমরা আজকে রাতের মধ্যেই ওই রেকর্ডের যে ভিডিওটা ওইটা দিয়ে দিব। ওইটা আর সময় লাগবে না যে আজকের ক্লাস আমি আগামীকাল গিয়ে আপনাকে হচ্ছে ভিডিওটা দিব, এরকম না, এটা আজকেই দিয়ে দিব। আর হচ্ছে এই যে পিডিএফ যেটা, এটা হচ্ছে আমরা এই ক্লাস শেষে রেকর্ডেড ভিডিওটা যখন দিব তারপরেই হচ্ছে পিডিএফটা যদি আরেকটু এডিট করা লাগে সেটা আমরা দিয়ে দিব। তো হচ্ছে আমাদের মানে ভিডিও হচ্ছে এবং ম্যাটেরিয়াল যেটা আছে পিডিএফ, এটা হচ্ছে আমরা ক্লাস শেষ হওয়ার মানে খুব স্বল্প সময়ের মধ্যে, যেদিন ক্লাস হবে ওই দিন রাতের মধ্যে আমরা দিয়ে দিব। আর হচ্ছে ক্লাসের হচ্ছে যেটা আমি যে প্ল্যান করে আগিয়েছিলাম, মানে হচ্ছে আপনাদের অন্তত যদি 5 দিন আগে যদি আমি শেষ করতে না পারি, তাহলে আপনি কিন্তু লাস্টে পরীক্ষার আগে অন্তত আপনার 5 দিন একদম ফ্রি রাখতে হবে, যখন আপনি হচ্ছে শুধু হচ্ছে আপনি রিভিশন বা স্কিমিং করবেন। তা আমি যদি পরীক্ষার 2 দিন আগেও যদি ক্লাস নেই, সেটা আপনার জন্য একটা বার্ডেন তৈরি করবে। তাহলে আমি মনে হচ্ছে যে আমি আমার প্ল্যান ওয়াইজ যদি আগাই তাহলে সেটা ভালো হয়। আর হচ্ছে আমি একটা কাজ করি, এই মাস যেটা চলতেছে অক্টোবর, এই অক্টোবরে হচ্ছে কোন কোন দিন ক্লাস, কোন দিন কোন বিষয়ের উপর ক্লাস, মানে হচ্ছে ধরেন 16টা, আমি এই মাসে যদি 16টা ক্লাস নেই তাহলে আমাদের 2টা ক্লাস হয়ে গিয়েছে, আর 14টা ক্লাস আছে। তাহলে আর 14টা ক্লাস হচ্ছে কোন কোন দিন, আমি হচ্ছে তারিখটা লিখে দেই, আমি দিয়ে দিব হচ্ছে এটা, মানে এই মাসের পুরো রুটিনটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, যেন আপনাদের প্রতিদিন যাতে গ্রুপে আমার ঘোষণা দেওয়া না লাগে যে হচ্ছে আজকে আমাদের 8টায় ক্লাস, আজকে আমাদের 8টায় ক্লাস, এরকম। তাহলে আমি পুরো 1 মাসের রুটিনটা আজকে দিয়ে দিব, আজকে বা কালকে সকালের মধ্যে, এই পুরো এই মাসের, তারপরে গিয়ে পরের মাসের রুটিনটা দিয়ে দেব। আর কোনো প্রশ্ন? ভাইয়া জি জি ভাই। ভাইয়া হচ্ছে আমাদের একটা বই সাজেস্ট করবেন, আর হচ্ছে আপনি একটা বলেছিলেন যে ভিডিও আপলোডের পরে যে যাতে ভিডিওটা আমরা কম সময় দেখতে পারি আর কি, ধরেন প্লেব্যাক স্পিড যেটা আর কি, হ্যাঁ হ্যাঁ মানে ভিডিওটা আর কি 1.5 মানে গুণ অথবা 2 গুণ করে আর কি, যেটা আমরা দেখতে পারি যাতে দ্রুততা সাথে এটা শেষ করা যায় ভিডিওটা, যাতে লং না হয়। 2 ঘন্টার ভিডিওটা যাতে আমরা 1 ঘন্টায় দেখতে পারি, এরকম কোন সিস্টেম কি করে আপলোড করা যায়, বা মানে আমরা কি দেখতে পারবো? না, এটা হচ্ছে ওই যে আপনার ভিডিওটা যখন হচ্ছে গ্রুপে আপলোড করা হবে, বা হচ্ছে এই যে লাইভ ভিডিওটা, ধরেন আমি এখন এটা কেটে দিলাম, এটা কিন্তু 1 ঘন্টা পরে এটা একটা নর্মাল ভিডিও হয়ে যায়। তো হচ্ছে এই ভিডিওটার হচ্ছে ওই যে আপনি সেটিং আছে না, ওখানে সেটিংয়ে গিয়েও কিন্তু হচ্ছে আপনি ওই যে 2 ঘন্টার ভিডিও 1 ঘন্টায় দেখতে পারবেন কি, এই যে হচ্ছে আপনার এখানে একটা সেটিং অপশন আছে, সেটিং অপশনে গিয়ে দেখবেন যে থাকে একটা ওই যে হ্যাঁ স্পিড বাটন থাকে, ওই স্পিড বাটনে গিয়ে হচ্ছে আপনি 1.5 অথবা 2.0 করে দিলেই কিন্তু আপনি 2 ঘন্টাটা 1 ঘন্টায় দেখে ফেলতে পারবেন। ওটা যদি না বুঝেন, প্রয়োজন হচ্ছে আমি একটা স্ক্রিনশট দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে আপনাদের, ওটাতে আমি দিয়ে দিব। আচ্ছা, আর বইয়ের ব্যাপারটা? আচ্ছা, বইয়ের ব্যাপারটা হচ্ছে আমি এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হচ্ছে মার্কেটে হচ্ছে বাজারে যতগুলো বই আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে, আমি হচ্ছে মোটামুটি সবগুলোই দেখার চেষ্টা করেছি, কিন্তু সমস্যা হয়েছে যে ধরেন বইগুলোতে এত বেশি ডাটা এবং এত বেশি অপ্রয়োজনীয় তথ্য দেওয়া যে আমি আপনাকে আসলে কোনটা সাজেস্ট করব আসলে, যেমন আমি হচ্ছে অধ্যায়টা দেখাই, ধরেন এই যে ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, এটা নিয়ে তো হচ্ছে আপনার আসলে বাংলাদেশ বিষয়গুলির বই থেকে আসলে পড়তে হবে না, এটা আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যেগুলো পড়বেন ওইটাই। তারপর হচ্ছে ধরেন আপনার সংবিধান এবং সরকারের অধ্যায় নিয়ে যেগুলো আছে, একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটা মিনিট। এই যে ধরেন সংবিধান, তো এই সংবিধান নিয়ে আমি যখন হচ্ছে প্রথম কিংবা দ্বিতীয় বর্ষে ছিলাম বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের সংবিধান নিয়ে একটা কোর্স ছিল, ওই কোর্সের জন্য আমি আসলে সহজ করে পড়ার জন্য সংবিধান নিয়ে ওই যে আরিফ খান না যেন কার যেন একটা সংবিধান আছে, ওই বইটা পড়েছিলাম, ওটা কিন্তু অনেক ভালো ছিল, মেবি আরিফ খান না কি যেন, হ্যাঁ ভাই, আরিফ খানি। হ্যাঁ হ্যাঁ, আরিফ খানের সংবিধান বইটা ছিল, তো ওই বইটা ভালো। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই যে সংবিধান নিয়ে তো আপনার সবকিছু চেঞ্জ হচ্ছে, মানে সংবিধান সংস্কার কমিশনে। তাহলে এখন সংবিধান নিয়ে হচ্ছে যে জুলাই সংস্কারে যেই হচ্ছে 64টা সংবিধান রিলেটেড ধারা আছে, আর্টিকেল আছে, ওগুলো নিয়ে কিন্তু এখনো কোনো বই আসে নাই। মানে ধরেন জুলাই সনদে হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ওখানে একটা আছে ওরা। তাহলে আপনাকে যেটা করতে হবে, এইটার একটা আমি তাহলে একটা তথ্য দিয়ে দেবো, যেমন সংবিধান নিয়ে এখন আর যদি আপনার এই সরকার পরিবর্তন না হতো, তাহলে আমি আপনাকে বলতাম যে সংবিধান নিয়ে আরিফ খানের বইটা পড়েন। তাহলে এখন তো হচ্ছে আপনার সংবিধান নিয়ে বাজারে যতগুলো বই আছে একটাও তো এখন আপডেটেড না, মানে জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, জুলাই সনদের যে পিডিএফ ফাইলটা আছে এটা আপনাদেরকে আমি দিয়ে দিব, এবং এটার উপর বিস্তারিত ব্যাখ্যা যখন এই ক্লাসটায় আমি যখন করাবো, তখন হচ্ছে ওই জুলাই সনদের ওই ফাইলটার প্রত্যেকটার আমি সহজ করে বোঝানোর চেষ্টা করবো। তাহলে এখন তো আমি হচ্ছে সংবিধান নিয়ে আমি মানে বাংলাদেশ বিষয়গুলো হচ্ছে বইগুলো হচ্ছে একটা একক বইয়ের থেকে এগুলো কিন্তু সেগমেন্ট ওয়াইজ বই ছিল, যেমন হচ্ছে বাংলাদেশের ওই যে প্রথম যেটা জাতীয় জীবন, ওখানে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ওইটা নিয়ে একটা
বই, তারপর হচ্ছে আমাদের ইকোনমিক নিয়ে যে বাজেট নিয়ে ইয়া নিয়ে আমার অর্থনৈতিক সমীক্ষা। তাহলে আমি একটা যেই কাজটা করি এখানে অধ্যায় ভিত্তিক যেই বই, যেমন আমার জাতীয় জীবনের যেগুলো আছে ওই যে বাংলাদেশের ল্যান্ড বা ভৌগোলিক যে পরিচিতি, তারপরে জনসংখ্যা, এগুলোর জন্য হচ্ছে আমার ওই যে ভূগোল যে বইটা আছে, তারপর হচ্ছে ইন্টারের যে পরিণতি বই। তাইলে আমি একটা কাজ করি, এটা হচ্ছে একক বই হলে এটা আসলে হবে না, যেটা হচ্ছে যেই বইয়ের সাথে যেই অধ্যায়টা রিলেটেড আমি ওইটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে পরবর্তী ক্লাসে তাহলে মনে হয় বেটার হয়। আচ্ছা ভাই, ঠিক আছে, যেটা ভালো হয়। মানে অধ্যায় রিলেটেড কোন অধ্যায়টা হচ্ছে আপনি কোন বই থেকে পড়বেন, তাহলে এটা হচ্ছে আমি লিখে লিখে দিয়ে দিলে আমার মনে হয় আপনাদের জন্য বেটার হবে। আর একক বই হিসেবে আপনারা এখন যেটা করতে পারেন, মানে এই যে লিখিত নিয়ে যে বইগুলো আছে আর কি বাজারে, যেমন হচ্ছে লিখিত নিয়ে যে বইগুলো আছে ধরেন ইউনিক, বা হচ্ছে আপনার ওই যে বেসিক ভিউ, তারপরে হচ্ছে আপনার আর্কাডিয়ান, তারপরে হচ্ছে আপনার এসুরেন্স, তারপর হচ্ছে বিসিএস এর মানে রিটেনের যে ডাইজেস্ট, এগুলো থেকে হচ্ছে আপনি প্রিভিয়াস যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলো একটু দেখতে পারেন, মানে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো এক নজর একটু দেখতে পারেন, মানে যে কোনো একটা বই থেকে। আর হচ্ছে আমি হচ্ছে দেখি রিসেন্ট খুব দ্রুতই হচ্ছে অধ্যায় ভিত্তিক যে এগুলো একটাও 47 একটা বের হয় না। আচ্ছা আচ্ছা ভাই আপনি যেটা বললেন যে অধ্যায় ভিত্তিক আপনি বলে দিবেন যে কোন কোন বই পড়া লাগবে, তো এতগুলো বই তো আসলে কেনাটাও একটু ঝামেলা। তো ভাই আপনি যদি সেই ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক পিডিএফ করে দেন একটা, মানে আপনি আপনার মতো করে আচ্ছা কালেকশন করে আর কি, সেই ক্ষেত্রে সুবিধা হয়। এখন ভাই হচ্ছে এই যে ধরেন 2 মাসে একদিন পর পর ক্লাস নেওয়া আবার ওইটার পিডিএফ করা, বুঝতেই তো পারতেছেন আমার জন্য কতটা টাফ হবে। মানে এটা হচ্ছে মানে দুইটা সমস্যা, একটা হচ্ছে একক বইয়ে নাই যেহেতু টপিকগুলো চেঞ্জ হচ্ছে সরকার পতনের প্রেক্ষাপটে, দ্বিতীয়ত হচ্ছে এই যে নতুন যেগুলো আসছে এগুলো নিয়েও বইও আসে নাই এখনো, আবার হচ্ছে বই যেগুলো আছে সেগুলোর যেই পরিমাণ দাম বাজারে যে বইগুলো আছে, মানে আপাতত হচ্ছে আপনারা আগামী কয়েকদিন বাংলাদেশ বিষয়াবলীর হচ্ছে ওই যে আমি যেগুলো বললাম বাজারে রিটেনের যে বইগুলো পাওয়া যায় ওগুলো থেকে আসলে যে কোনো একটা হচ্ছে আপনি সংগ্রহ করে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে ওইগুলো একটু দেখার চেষ্টা করেন। ভাই আর হচ্ছে আরেকটা আজকের যে জিনিস স্লাইডটা আছে এটা দিয়ে দিব, এটাও হচ্ছে আপনি একটু, এখানে তো অধ্যায়গুলো বিস্তারিত বর্ণনা করা আছে, এগুলো একটু এক নজর দেখবেন। আর হচ্ছে দেখি আমি খুব দ্রুতই বইয়ের যে সাজেশনটা ওইটা দিয়ে দিব, তাহলে আজকে মনে হয় শেষ করতে পারি। আচ্ছা ভাই, একটা জিনিস সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটির কিছু বই আছে আর কি, তো আপনি যদি একটু ওগুলোর পিডিএফ গুলো অ্যাভেলেবেল, আপনি যদি একটু নিজে দেখে একটু বলতেন যে আসলে ওগুলো কতটুকু গুরুত্ব মানে হবে, এটা ভালো হবে, সেটা একটু ভালো হতো আর কি। আচ্ছা ওপেন ইউনিভার্সিটির, জি ভাই। আচ্ছা আচ্ছা তাহলে ওইটা দেখি, মানে আমরা যখন ডিপার্টমেন্টে যেগুলো ছিল ওগুলো তো ধরেন ইংরেজি বই আকারে আর্টিকেল ছিল, ওইগুলোতে এই সময় আপনাদের সম্ভব না এগুলো 2 মাসে শেষ করা। আচ্ছা আমি দেখি এটা নিয়ে খুব দ্রুতই একটা সলিউশনে আমি আসবো। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। বলছিলাম কি যে এই মাসটাতে আপনি যদি একটু, যেহেতু মোটামুটি এই মাসটা একটু যদি লেন্দি ক্লাস করে একটু আগায় দিলে আরো ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে যে মানে আপকামিং ক্লাসে যে মানে আপকামিং যে ক্লাসটা আসতেছে, অর্থাৎ আপনি তো সামনের ক্লাসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নেবেন, তো ওই ক্লাসের আগে যদি অ্যাসাইনমেন্ট আকারে যদি 5-6টা টপিক বা কিছু যদি আমাদেরকে এরকম টাস্ক দেন যে এই কয়েকটা জিনিস তোমরা ক্লাসের আগে দেখবা, তাহলে আর ভালো হয় আর কি। আচ্ছা 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 তাহলে অ্যাসাইনমেন্টও আমি আজকে রাতেই দিয়ে দেবো দেখি আপনাদের পরবর্তী ক্লাসের জন্য। অ্যাসাইনমেন্টটা কি হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য? ঠিক আছে ভাই, তাহলে তাহলে আজকে মনে হয় আমরা রাখতে পারি। পরবর্তী তাহলে আজকের মতো করে আমরা শেষ করে দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য, মনোযোগ দিয়ে ক্লাস শোনার জন্য। আশা করি যে পরবর্তী যে ক্লাসটি সেটি আজকের ক্লাসের থেকে আরো ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ আজকের মতো।